আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। যারা এসএসসি 2026 তোমাদের জন্য হিসাব বিজ্ঞান একটি সাজেশন তৈরি করতেছি। সাজেশনটা হবে আমাদের বই নির্ভর। বইতে আমি কোথা থেকে এসকিউ এবং এমসিকিউ আসবে এগুলো আমি সুন্দর করে তোমাকে দাগিয়ে দিব এবং সিকিউ কোন স্টাইলে আসতে পারে কিভাবে করতে হবে এগুলো আমি বলে দিব। আচ্ছা, তো কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই। তোমাদের এবার পরীক্ষায় আছে লেনদেন, দুতরফা দাখিলা পদ্ধতি, মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন, জাবেদা, খতিয়ান, রেওয়াবিল এবং আর্থিক বিবরণী আংশিক আছে, কিন্তু আমরা আর্থিক বিবরণী আংশিক না করে সম্পূর্ণটাই করে যাব, এটাই বুদ্ধিমানের কাজ হবে। আচ্ছা, আমরা কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাই। যেহেতু আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে শুরু, আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে গেলাম। আচ্ছা, শোনো 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 একটু ঝুম করে নিই। আচ্ছা, এখন এইখান থেকে কি কি প্রশ্ন আসবে একটু আমি ভালো করে দাগিয়ে দেই। যে মানুষ কখন থেকে হিসাব ব্যবস্থা পর্যন্ত অনুভব করছে? মানুষ সুপ্রাচীন কাল থেকে দৈনন্দিন জীবনে হিসাব ব্যবস্থার প্রয়োজনীয়তা অনুভব করে আসছে, এটা আসবে। আর আদিকালে কি করতো? আদিকালে পণ্য বিনিময় করতো। আদিকালে প্রত্যেকে প্রাত্যহিক জীবনের প্রয়োজনগুলো মেটানোর জন্য পণ্য বিনিময় করতো। এখানে দুইটা কথা, একটা হচ্ছে কবে থেকে হিসাব ব্যবস্থার পর্যন্ত অনুভব করছে। হিসাব ব্যবস্থা পর্যন্ত অনুভব করছে সুপ্রাচীন কাল থেকে। কোন কাল থেকে? সুপ্রাচীন কাল থেকে। আর পণ্য বিনিময় করতো কখন? পণ্য বিনিময় করতো আদিকালে। পণ্য বিনিময় করতো কখন? আদিকালে। এখান থেকে এই দুইটা এমসিকিউ সাধারণত আসতে পারে। ঠিক আছে, এভাবে আমি প্রত্যেকটা লাইন বাই লাইন আমি একটু পড়াই দিই, একটু পড়িয়ে দেব আমি। আচ্ছা, এবার দেখো কি বলছে। লেনদেনের ধারণা, আধুনিক সমাজ ব্যবস্থা হিসাব লিপিবদ্ধের ক্ষেত্রে লেনদেন শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে কোনো কিছু নাই, আমি ডিরেক্ট জায়গায় আমি দাগে দেই। তাহলে দেখো কি বলছে, লেনদেন কাকে বলে? অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঘটনা যা ব্যবসার আর্থিক অবস্থা পরিবর্তন করে সমস্ত ঘটনাকে লেনদেন হিসেবের বইতে অভিহিত করা হয়। এইটা এইটা তোমরা এসকিউর জন্য পড়বা। কার জন্য? এসকিউর জন্য পড়বা, এসকিউ। আচ্ছা, দেখো কি বলছে, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঘটনা যা ব্যবসার আর্থিক অবস্থা পরিবর্তন ঘটে সেই সমস্ত ঘটনাকে কি লেনদেন হিসেবের বইতে কি করা হয়? লিপিবদ্ধ করা হয়। আচ্ছা, এখান থেকে দারুণ একটা এমসিকিউ আসবেই। এই এমসিকিউটা আসবে। লেনদেন শব্দটির আবিধানিক অর্থ কি? লেনদেন শব্দটির আবিধানিক অর্থ কি? গ্রহণ প্রদান অথবা দেওয়া নেওয়া। এখানে আদান প্রদান থাকে, আদান প্রদান দিবা না, গ্রহণ প্রদান অথবা দেওয়া নেওয়া। এটা আসবেই, আমি লিখে দিলাম, আসবে। আচ্ছা, এখানে কি হলো? লেনদেন শব্দের আবিধানিক অর্থ কি? গ্রহণ প্রদান অর্থাৎ দেওয়া ও নেওয়া, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপর দেখো লেনদেন কয় ধরনের? লেনদেন দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে কি বাহ্যিক লেনদেন আর একটা অভ্যন্তরীণ লেনদেন। একটা বাহ্যিক লেনদেন আর একটা কি অভ্যন্তরীণ লেনদেন। আচ্ছা, এখন দেখো এই যে অভ্যন্তরীণ লেনদেনের মধ্যে একটা জিনিসে মাথায় রাখবা, সেটা হলো অবচয়। সেটা কি? অবচয়। স্যার, অভ্যন্তরীণ লেনদেন কি? যে লেনদেনে এক পক্ষ প্রভাবিত হয় তাকে বলা হয় অবচয়। যেমন অবচয় হলে কি কারো কাছে টাকা যাইতেছে না, এটা অটোমেটিক নিজের সাথে নিজে তুলনা হইতেছে। অবচয় যাবে কি? অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় কি অন্য কোনো পক্ষ প্রভাবিত হয় না, শুধু অবচয় কি প্রভাবিত হয়েছে। তার মানে কি এই অবচয় আসবে। তার মানে কি পৃথিবীর যত লেনদেন আছে তোমাদের অবচয় বাদে তোমাদের বইয়ের জন্য সেগুলা কি বাহ্যিক। যেমন ধর ক্রয় বিক্রয় বেতন ভাড়া, এগুলা তোমাদের বইয়ের জন্য বলতেছি, এগুলো কি সবই বাহ্যিক। আর তোমাদের বইতে আছে একমাত্র অভ্যন্তরীণ লেনদেন কি? অবচয়। এই অবচয়ের আরেক নাম কি? অবচয়ের আরেক নাম মূল্যহ্রাস। অবচয়ের আরেক নাম কি? মূল্যহ্রাস। অবচয়ের আরেক নাম কি? মূল্যহ্রাস। আচ্ছা, মূল্যহ্রাস। এবার খেয়াল করো, এইখান থেকে দেখো কি বলছে, অর্থের আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনা বা সেবা আদান প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে ওই সমস্ত আদান প্রদানকে কি বলা হয়? লেনদেন বলা হয়। কি বলা হয়? লেনদেন বলা হয়। এটা কেন পড়বা? এটা পড়বা এসকিউর জন্য। কিসের জন্য? এসকিউর জন্য। অর্থের আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনা বা সেবা আদান প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে ওই সমস্ত আদান প্রদান বা ঘটনাকে কি বলা হয়? লেনদেন বলা হয়। আচ্ছা, এরপর খেয়াল করো, লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য। লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য কয়টি আছে? দেখো এখানে আছে 60টি। কয়টি? 60টি। এখানে একটু সাইডে আমি নোট করে দেই যে লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য কয়টি?
60টি এখানে ডিরেক্ট লেখা নাই, কিন্তু মাথায় রাখতে হবে এগুলো কয়টি? 60টি। আচ্ছা, এরপর দেখো 60টি কি? প্রথম কাজ হচ্ছে অর্থের অঙ্ক পরিমাপযোগ্য, দ্বিতীয়টা কি আর্থিক অবস্থা পরিবর্তন। এই দুইটাকে বলা হয় মেইন বা প্রধান কারণ। লেনদেনের প্রধান বৈশিষ্ট্য কয়টি? দুইটি। একটা হচ্ছে অর্থের অঙ্ক পরিমাপযোগ্য, আরটা কি আর্থিক অবস্থার পরিবর্তন। আচ্ছা, এরপর দ্বৈত সত্তা মানে কি? ডেবিট ক্রেডিট। এই যে ডেবিট ক্রেডিটে কি বলা হয়? দ্বৈত সত্তা। ডেবিট ক্রেডিটে কি বলা হয়? দ্বৈত সত্তা। আচ্ছা, এরপরে খেয়াল করো স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র মানে কি? এটা এরকম ভাবে একটা উদাহরণ আসবে যে এখন ব্যাংকে টাকা রাখে এখন উঠাই নিয়ে আসলাম, এখানে কি লেনদেন ঘটছে নাকি ঘটে নাই? এটা লেনদেন অবশ্যই ঘটছে। তুমি যতবার ব্যাংকে রাখবা, যতবার উঠাইবা, একই জিনিস। তার মানে কি এটা তো বোঝায় প্রত্যেকটা লেনদেন থেকে আলাদা। আবার ধরো আজকে ক্রয় করে 3 দিন পর টাকা দিলে, এখানে কিন্তু লেনদেন দুইটা। আজকে ক্রয় করছে একটা লেনদেন, আরেকদিন টাকা দিচ্ছে আরেকটা লেনদেন। তো অনেকে মনে করে কি এখানে একটা লেনদেন, না, এই যে লেনদেনগুলো আলাদা আলাদা, এটাকে বলা হয় স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র। এটাকে নাম কি? আলাদা আলাদা, মানে প্রত্যেকটা লেনদেন একটা থেকে আরেকটা কি আলাদা আলাদা। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো দৃশ্যমানতা। এখানে প্রশ্ন আসতে পারে লেনদেন কি দেখা যায় নাকি দেখা যায় না? লেনদেন কি দেখা যায় নাকি দেখা যায় না? লেনদেন উভয়, যে দেখা যায় এবং দেখা যায় না, দুই পদেই হইতে পারে। লেনদেন দৃশ্যমান ও অদৃশ্যমান উভয় হইতে পারে। আচ্ছা, এবার ঐতিহাসিক ঘটনা কি স্যার? ঐতিহাসিক ঘটনা হয়েছে কি? যেগুলা পূর্বেও ঘটছে, এখনো ঘটে, ভবিষ্যতে ঘটবে। যেমন কিছু শেষরা কাস্টমার আছে, আঙ্গু সিরাজুল স্যারের মতো। তারা কি করে? টাকা মাইরে দেয়। এই টাকা মাইরে দিলে তখন কি হয়? কুরিনের সৃষ্টি হয় না? তো এই কুরিন কি আগেও ছিল, বর্তমান আছে, ভবিষ্যতেও হবে, তাই না? এই কারণে এই কুরিনের জন্য কিছু টাকা কি আলাদা সরায় রাখে বা সঞ্চিতি করে রাখে। এই যে সঞ্চিতি করে রাখতেছি যে এই ঘটনার জন্য, এগুলোর বলা কি? ঐতিহাসিক ঘটনা। ঐতিহাসিক ঘটনার উদাহরণ তোমাদের বইতে আছে দুইটা, একটা হচ্ছে অনাদি মানব সঞ্চিতি, আর একটা বাট্টা সঞ্চিতি। সাথে সাথে কি কুরিন সঞ্চিতিটাও মাথায় রাখবা, মানে অনাদি মানব সঞ্চিতি কুরিন। ঠিক আছে, তো কি অনাদি মানব সঞ্চিতি বা কুরিন সঞ্চিতি বা বাট্টা সঞ্চিতি। আচ্ছা, এরপরের পৃষ্ঠা দেখি আমরা, এরপরের পৃষ্ঠা দেখি। দেখি তো আর একটু ঝুম হয় কি না। কিরে ভাই, যাই হোক, খেয়াল করো এখানে কি বলছে যে হিসাব সমীকরণ পুরো বিস্তার। এবার হিসাব সমীকরণ কি? একটা প্রতিষ্ঠানের সম্পদ সমান কি হবে? দায় প্লাস মালিকানা সত্ত্ব। এ সমান কি হবে? এ সমান এল প্লাস ই। এই যে সমীকরণে কোনো কিছু বাড়তেছে কমতেছে, এগুলো বলে কি? সমীকরণের প্রভাব বিস্তার। সমীকরণের কি? প্রভাব বিস্তার। মানে যে কোনো লেনদেন হলে কি এখানে কি সম্পদ বাড়বো বা কমবো, দায় বাড়বো কমবো, বা মালিকানা সত্ত্ব বাড়বো বা কমবো। এই যে কোনগুলো লেনদেন নাকি কোনগুলো লেনদেন না, এগুলো একটা আসবেই। এগুলোর মধ্যে তোমার কোনটা মাথায় রাখা উচিত? এই যে ফরমাইশ নিয়ে একটা কথা আছে, যে ফরমাইশ নিয়ে একটি কথা আছে, গেল কই? এই যে 4000 টাকা পণ্য করার কি ফরমাইশ প্রদান, 4000 টাকার পণ্য করার কি একটা ফরমাইশ প্রদান। তারপরে আরেকটা কি? যেমন ধরো পণ্য ক্রয়ের চুক্তি, এগুলো কি লেনদেন না? তারপরে কি আছে? এই যে মালিকের ব্যক্তিগত কোনো কিছু চুরি হলে কি এগুলা লেনদেন না? কোনো কাউকে যদি আমরা ম্যানেজার হিসেবে নিয়োগ দিই বেতনে, এটা কি লেনদেন না? কোনো নিয়োগ দিলে কি আমার টাকা চলে যায় না? কিন্তু এখানে কাহিনী আছে, যদি অগ্রিম টাকা দিয়ে এইসব ঘটনা ঘটে, অগ্রিম টাকা দিয়ে কোনো কিছু ঘটনা ঘটলে তখন মাথায় রাখবে এগুলা লেনদেন। যেমন ধরো পণ্য করার ফরমাইশ টাকা দিছি, অগ্রিম দিছি 5000, এই যে অগ্রিম 5000 টাকা দিছি, এই কারণে কিন্তু এটা অগ্রিম টাকাটা কি লেনদেন হয়ে যাবে। আচ্ছা, এরপর দেখো ব্যবসা থেকে ব্যক্তিগত পর্যন্ত মালিক উত্তোলন করছেন। শোনো, এইখানে ব্যক্তিগত পর্যন্ত মালিক উত্তোলন করলো, কিন্তু এটা লেনদেন। যে কারণে হোক ব্যবসা থেকে উত্তোলন হয়েছে না, ব্যবসা থেকে উত্তোলন হলে কি লেনদেন। আচ্ছা, তারপরে আসি, এবার কি বলছে পেজ নাম্বার 12। দেখো পেজ নাম্বার 12 কি বলছে? এই যে এতে কি হয়? এতে অ্যাসেট, এল লাইবিলিটিস, ওই তো অনার্স ইকুইটি, এগুলো বানান সহ পড়ে যাবা। আসবে যে এর বিস্তারিত রূপ কি বা এর পুনরূপ কি, এগুলা আসবে। এবার দেখো খেয়াল করো সংজ্ঞা দেখো, সংজ্ঞা দেখো যে সম্পদ কাকে বলে? সম্পদ বলতে বোঝো অর্থনৈতিক পরিসম্পদ যা ব্যবসার মালিকানাধীন থাকে, যা মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত হয়। এটা আসবে না, আসবে কোনটা? দায় কাকে বলে? ব্যবসার মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবিকে কি বলা হয়? দায় বলা হয়। ব্যবসার মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবিকে কি বলা হয়? দায় বলা হয়। আর ব্যবসায়ের মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে বলা হয় মালিকানা সত্ত্ব। কি বলা হয়? মালিকানা সত্ত্ব। কি বলা হয়? ব্যবসার মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে যা থাকে তাকে কি বলা হয়?
মালিকানা সত্ত্ব। এবার মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে কয়টি উপাদান? 4টি উপাদান। কয়টি? মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে 4টি উপাদান। কি কি? মালিকের বিনিয়োগ, মালিকের বিনিয়োগের আরেক নাম কি? মূলধন। কি? মূলধন, মূলধন। আচ্ছা, তারপরে কি? আয় ব্যয় উত্তোলন, আয় ব্যয় উত্তোলন। ভাই এমনি মাথায় রাখবো, মূলধন আয় ব্যয় উত্তোলন। আর এটা সূত্র কি? মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন। আচ্ছা, আমরা পরবর্তী পেজে যাই। এইখানে বাকি যেগুলো আছে, এই যে এতে অ্যাসেট, এল এ লাইবিলিটি, সিতে ক্যাপিটাল, আর এ রেভিনিউ, এক্সপেন্সেস, ড্রয়িং, এগুলা মুখস্থ রাখবা। আর এই যে মালিকানা সত্ত্বের বর্ধিত রূপ বা হিসাব সমীকরণের বর্ধিত রূপটা পড়বা। এটা নিয়ে একটা এমসিকিউ আসবে যে আমাদের হিসাব সমীকরণের বর্ধিত রূপ কোনটা? সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব আসলে না? মালিকানা সত্ত্বের সূত্র কি? মূলধন বিয়োগ উত্তোলন যোগ আয় বিয়োগ খরচ। বা তুমি যেমন মাথায় রাখতে পারো যে মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন। ব্যয়ের আরেক নাম খরচ, ব্যয়ের আরেক নাম কি? খরচ। আচ্ছা, এরপরে খেয়াল করো, এরপরে খেয়াল করো, এই জিনিসগুলো মাথায় রাখবা। এই যে এইখানে দেখো আমাদের সমীকরণ কি? এ সমান এল প্লাস ও ই বা ই যাই বলি। আচ্ছা, ওই দিলাম। এখন মাথায় রাখবা এই যে সমান সমান, এই সমান সমান এই পাশে কোনো কিছু বাড়লে এই পাশে বাড়তে হবে। যেমন ধরো সম্পদ বাড়লে হয় দায় বা মালিকানা সত্ত্ব যে কোনো একটা বাড়বে। সম্পদ কমলে এই সাইডে কি কমবো? মানে কি সমান সমানের দুই পাশে হইলে এই পাশে বাড়লে এই পাশে বাড়ে, এই পাশে কমলে এই পাশে কমে। আবার এক পাশ হইলে যেমন ধরো সম্পদ বাড়লে সম্পদই কমে, এমন হবে। অথবা দায় বাড়লে মালিকানা সত্ত্ব কমবে, মালিকানা সত্ত্ব বাড়লে বা দায় কমবে। এক সাইডে হলে একটা বাড়লে আরেকটা কমে। এই যে যেমন ধরো লেখছে কি? সম্পদ বাড়লে দায় বা মালিকানা সত্ত্ব বাড়বে। এখানে সুন্দর মতো লেখা আছে। আচ্ছা, এরপরে খেয়াল করো, এরপরে খেয়াল করো কি বলছে যে এই যে যেগুলা একটা অঙ্ক দেওয়া আছে হিসাব সমীকরণ প্রভাব বিস্তার। এই হিসাব সমীকরণ প্রভাব বিস্তার নিয়ে একটা অঙ্ক আসবেই, আসবে মানে আসবে, এর মধ্যে কোনো কথা নেই, এর মধ্যে কোনো কথা নেই। এরপর দেখো আমাদের প্রতিষ্ঠানে কিছু দলিল থাকে, প্রতিষ্ঠানে কি থাকে? কিছু দলিল থাকে যে প্রমাণস্বরূপ যে তুমি আমার কাছে লেনদেন করছো। এমন কিছু দলিলের নাম কি কি? এমন কিছু দলিলের নাম হচ্ছে চালান, ভাউচার, ক্যাশ মেমো, বিল, ডেবিট নোট, ক্রেডিট নোট, ভ্যাট চালান। এগুলা মাথায় রাখবা, এগুলা মাথায় রাখবা। কি কি? চালান, ক্যাশ মেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট, এগুলা মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে খেয়াল করো এই চালান কখন প্রস্তুত করা হয়? চালান হলো পণ্য ক্রয় বিক্রয়ের কি? প্রমাণ্য দলিল। কেমন পণ্য ক্রয় বিক্রয়? এখানে একটু লেখো বাকিতে। কি? চালান মানে বাকিতে, চালান মানে কি? বাকিতে, বাকিতে। চালান হলো কি? বাকিতে পণ্য ক্রয় বিক্রয় একটি কি? প্রমাণ্য দলিল। আচ্ছা, এই চালানের ভিতর কি কি থাকে? এই যে চালানের ভিতর থাকবে কি? ক্রেতার নাম, ঠিকানা, মালের পরিমাণ, মালের বিবরণ, মালের মূল্য, মূল্য পরিশোধের শর্ত, এগুলো কিন্তু আসবে। আসবে চালানের ভিতর কি কি থাকে? এই যে এই এমসিকিউটা এটা আসবেই, 100% শিওর আসবে, 100% শিওর আসবে। বিক্রেতার নিকটে এটা কি চালান? বহির চালান। ক্রেতার নিকটে এটা কি চালান? আন্ত চালান। ক্রেতার নিকটে এটা কি চালান? আন্ত চালান। আচ্ছা, তারপরে এটা আরো ইম্পর্টেন্ট, এটা আরো ইম্পর্টেন্ট যে এই চালানের ভিত্তিতে ক্রেতা তৈরি করে কি? ক্রয় জাবেদা, এবং বিক্রেতা তৈরি করে কি? বিক্রয় জাবেদা। কারণ কি? কারণ কি? কারণ কি? কারণ কি? এই যে বাবুরা শুনো, এই যে যে আমরা ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা করি, কেন ক্রয় করি জাবেদা বিক্রয় জাবেদা করি? বাকিতে ক্রয় বিক্রয়ের জন্য আমরা কি? ক্রয় জাবেদা, এবং বাকিতে বিক্রয়ের জন্য আমরা কি? বিক্রয় জাবেদা প্রস্তুত করি। এবং কি এই চালানও কেন তৈরি করা হয়? বাকিতে পণ্য ক্রয় বিক্রয়ের জন্য। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, তাই কি বলছে? এই চালানের ভিত্তিতে ক্রেতা প্রাথমিক পর্যায়ে ক্রয় জাবেদা এবং বিক্রেতা কি? বিক্রয় জাবেদা প্রস্তুত করেন। আচ্ছা, এরপর দেখো এই জায়গাটা কথা আছে যে মালের মোট মূল্যের উপর যে পরিমাণ টাকা মওকুফ করে পরিশোধ করতে বলা হয়, সেই মওকুফ কিন্তু তাকে কি বলা হয়? কারবারি বাট্টা। কারবারি বাট্টা কাকে বলে? কারবারি বাট্টা সাধারণত দুই প্রকার, একটা ক্রয় বাট্টা, একটা বিক্রয় বাট্টা। কারবারি বাট্টা কয় প্রকার? দুই প্রকার। আচ্ছা, বাট্টাটা কত প্রকার এটা একটু বলে যাই। বাট্টা দুই প্রকার, একটা কারবারি বাট্টা আর একটা নগদ বাট্টা। কারবারি বাট্টা কি? দেখো, পণ্য ক্রয় এবং বিক্রয়ের সময় যে টাকাটা মাফ করা হয় এটাকে কি বলা হয়? কারবারি বাট্টা। এবং দেনা পাওনা ক্লিয়ার করে না, একজন আরেকজন কাছে কি বাকিতে ক্রয় বিক্রয় করলে কি টাকা পায়, ওই দেনা পাওনা ক্লিয়ার সময় যে বাট্টা প্রদান করা হয় বা প্রাপ্ত হয় এটাকে বলা হয় নগদ বাট্টা। এবার কারবারি বাট্টা দুই প্রকার, কয় প্রকার? দুই প্রকার, একটা ক্রয় বাট্টা, একটা বিক্রয় বাট্টা। ক্রয় বাট্টা কি? ক্রয় সময় যে কম টাকা রাখা হয় এটাকে বলা হয় ক্রয় বাট্টা, আর বিক্রয় সময় যে বাট্টা কম রাখা হয় তাকে বলা হয় বিক্রয় বাট্টা। এবার দেখো নগদ বাট্টা দুই প্রকার, একটা প্রাপ্ত বাট্টা, একটা প্রদত্ত বাট্টা। যেমন ধরুন দেনা পাওনা নিষ্পত্তির সময় যদি আমার কাছে কেউ কি টাকা, আমার বলতে আমার প্রতিষ্ঠানের কাছে কেউ যদি টাকা কম রাখে, ওই বাট্টাটাকে আমি পাইলাম না, আমি কি ছাড়টা পাইছি না, তাই এটা আমার জন্য প্রাপ্ত বাট্টা। আর আমি যদি মানে আমার প্রতিষ্ঠান যদি কারো কাছে টাকা পায় তাকে কম রাখে, এটা হচ্ছে কি? প্রদত্ত বাট্টা, প্রদত্ত বাট্টা। মালের মোট মূল্যের উপর যে পরিমাণ টাকা মওকুফ করে ক্রেতাকে পরিশোধ করতে বলা হয় তাকে বলা হয় কি? কারবারি বাট্টা। এরপর খেয়াল করো
এবার ভাউচার, লেনদেনে যে প্রমাণপত্র ব্যবহৃত হয় তাকে ভাউচার বলে। মানে কি, যে কোনো লেনদেন হইলেই কি ভাউচার তৈরি করা যায়, যে কোনো লেনদেন ঘটলেও। এই যে যেমন ধর কোরাই আছে না, কোরাই করছি না, কোরাইয়ের জন্য কি তৈরি করছি, বাকি তো কোরাই হলে আমরা চালান প্রস্তুত করছি। এইখানে চালান প্রস্তুত না করে তুই চাইলে ভাউচারও তৈরি করতে পারো, কারণ লেনদেন হইলেই ভাউচার তৈরি করা যায়। ভাউচার দুই প্রকার, কয় প্রকার? দুই প্রকার, একটা ডেবিট ভাউচার আর একটা ক্রেডিট ভাউচার। এবার এমসিকিউ আসবে এসএসসি 2026, তোমাদের হিসাব বিজ্ঞানে একটা এমসিকিউ আসবে, ভাউচার কত প্রকার? ভাউচার কত প্রকার? দুই প্রকার, একটা ডেবিট ভাউচার আর একটা ক্রেডিট ভাউচার। এই জায়গায় এই যে এসকিউ উপরে ফেলাও, এই যে এসকিউ উপরে ফেলাও, যে ডেবিট ভাউচার কাকে বলে? পণ্য ক্রয় এবং বিভিন্ন ব্যয়ের জন্য যে ভাউচার তাকে বলা হয় কি? ডেবিট ভাউচার। এমনি মাথায় রাখবা, ব্যয় বাড়লে কি ডেবিটটা, তার ডেবিট ভাউচার। তো ক্রয় এবং ব্যয়ের জন্য কি ভাউচার? ডেবিট ভাউচার। আচ্ছা, এবার ক্রেডিট ভাউচার কি? পণ্য বিক্রয় এবং আয়ের জন্য যে ভাউচার করা হয় তাকে বলা হয় কি? ক্রেডিট ভাউচার। এটা কি এসকিউ তে আসতে পারে, এটা কি এসকিউ তে আসতে পারে এবং এমসিকিউ তেও আসতে পারে, এসকিউ তে আসতে পারে এবং এমসিকিউ তেও আসতে পারে। এরপর দেখো ক্যাশ মেমো। ক্যাশ মেমো কি? বাকিতে ক্রয় বিক্রয় করলে কি করি আমরা? বাকিতে ক্রয় বিক্রয় করলে আমরা চালান প্রস্তুত করি। সেম টু সেম এই কথাটা যদি নগদে হইতো তখন তুমি কি প্রস্তুত করবা? নগদে হইলে আমরা কি ক্যাশ মেমো প্রস্তুত করব। কি প্রস্তুত করব? ক্যাশ মেমো। ক্যাশ মেমো মানে কি? নগদে পণ্য ক্রয় বিক্রয়ের একটি প্রমাণ্য দলিল। দেখো, নগদ মূল্যে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ক্যাশ মেমো ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয়? ক্যাশ মেমো ব্যবহৃত হয়। পণ্য বিক্রেতা পণ্য ক্রেতাকে ক্যাশ মেমো দেয়। কে কাকে দিয়ে থাকে? পণ্য বিক্রেতা ক্রেতাকে দেয়। এই জায়গায় আমি চালানের ক্ষেত্রে একটু অ্যাড করে দেই যে এই চালানকে একটি এই চালান তৈরি করে, এখানে ডিরেক্ট লেখা আছে না, আমি লিখে দিব। এই চালান তৈরি করে বিক্রেতা, কে তৈরি করে? বিক্রেতা যখন বিক্রয় করেন তখন পণ্যের মূল্য বিবরণ সংবলিত একটি লিখিত দলিল ক্রেতাকে হস্তান্তর করেন। তার মানে কে প্রস্তুত করছে? বিক্রেতা প্রস্তুত করছে। কে প্রস্তুত করছে? বিক্রেতা প্রস্তুত করেছে। কে প্রস্তুত করেছে? বিক্রেতা প্রস্তুত করেছে। আচ্ছা, এরপরে খেয়াল করো, নগদ মূল্য পণ্য বিক্রয় ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কি ক্যাশ মেমো ব্যবহৃত হয়? পণ্য বিক্রেতা পণ্য ক্রেতাকে ক্যাশ মেমো দেখে, কে কাকে দেয়? বিক্রেতা কাকে দেয়? ক্যাশ মেমো ক্রেতাকে দিয়ে থাকে। ঠিক একইভাবে এখানে মাথায় রাখবা, ওইটা ক্যাশ মেমোর ভিতরে কি থাকে, মূল্য পরিমাণ, এগুলো মাথায় রাখবা। এই লাস্টের এই জিনিসটা আসবেই। সাধারণত ক্যাশ মেমো 3 সেট তৈরি করা হয়। সাধারণত ক্যাশ মেমো কয় সেট তৈরি করা হয়? 3 সেট তৈরি করা হয়। কয় সেট? 3 সেট তৈরি করা হয়। 3 সেট তৈরি করা হয়। এটা আসবে, এবার আসবে, আমি একটু লিখে দেই, এটা আসবে। ক্যাশ মেমো কয় সেট তৈরি করা হয়? 3 সেট, 3 সেট, 3 সেট। এবার খেয়াল করো, এবার ডেবিট নোট। ডেবিট নোট কি? ক্রেতা যখন বিক্রেতাকে পণ্য ফেরত দিবে, যে এই পণ্যটা আমার পছন্দ হয় নাই, এটা আমার ভাল লাগতেছে না, এটা খুব নষ্ট হয়ে গেছে, এই টাইপের অনেক কথা বলে, অথবা আমার মন মতো হয় নাই। বিশেষ করে মেয়েরা অনেক সময় ঢং করে, ইস ড্রেসটা আমার অনেক কেমন যেন উইয়ার্ড লাগতেছে, এখন আমি কি করব? পণ্যটা ফেরত দিয়ে দেবো। এই যে পণ্যটা ফেরত দিতেছে, এই যে পণ্যের সাথে একটা দলিল লিখে ফেরত দিতে হয়, ওই দলিলটাকে কি বলা হয় আমাদের? ডেবিট নোট। তার মানে কি, ক্রেতা যখন পণ্য ফেরত দেয় বিক্রেতার কাছে, তখন ওটার সাথে কি একটা দলিল লিখে দেয়, ওই দলিলটাকে কি বলা হয়? ডেবিট নোট। তার মানে একমাত্র ডেবিট নোট কে তৈরি করে? ক্রেতা তৈরি করে। ডেবিট নোট কে তৈরি করে? ক্রেতা তৈরি করে। আমি লিখে দিতেছি, ক্রেতা তৈরি করে। ক্রেতা তৈরি করে, ঠিক আছে? ক্রেতা তৈরি করে। এই ডেবিট নোট কে তৈরি করে? ক্রেতা তৈরি করে। কার কাছে দেয়? বিক্রেতার কাছে দেয়। আচ্ছা, এখানে আর কোনো কিছু কি পড়তে হবে? হবে না। আর এটা মাথায় রাখবো, ডেবিট নোট মানে ক্রয় ফেরত। ডেবিট নোট মানে কি ফেরত? ক্রয় ফেরত। ক্রয় ফেরত। ক্রয় ফেরত। আচ্ছা, এরপরে ঠিক একইভাবে যেমন বিক্রেতা কি করে? পণ্যটা বুঝে পায়। বিক্রেতা কি করে? পণ্যটা বুঝে পাওয়ার পর ফেরত আসলে মাত্রার মতো নষ্ট হয়ে যায়, তাই না? ও আরেকটা কথা, এখানে আরেকটা কথা মাথায় রাখবা, বাকির পণ্য ফেরত হয়, নগদের পণ্য কোনো ফেরত হবে না। বাকির পণ্য ফেরত হবে। এখানে কি লিখে দেওয়া আছে নাকি নাই? আমি লিখে দেই, বাকির পণ্য ফেরত হয়। কার পণ্য? বাকির পণ্য। বাকির পণ্য ফেরত হয়, আর কোনো পণ্য ফেরত হয় না। তোমাদের বইয়ে আর কোনো ফেরত হয় না। নগদ পণ্য ফেরত হলে নগদ করে দেয়, কিন্তু বাকির পণ্যই ফেরত হয়। ঠিক একইভাবে বিক্রেতা যখন পণ্যটা বুঝে পায় যে আমি এই পণ্যটা বুঝে পাইছি, তখন ক্রেতাকে একটি কি লাভ লেটার দেয়। লাভ লেটার না তো একটা দলিল দেয়, ওইটাকে কি বলা হয়? ক্রেডিট নোট বলা হয়। কি বলা হয়?
ক্রেডিট নোট। তা বিক্রেতার কাছে যখন পণ্য ফেরত এলে বিক্রেতা মালের পণ্য বিবরণ, মালের পরিমাণ, দর একটি কাগজ লিখে ক্রেতার নিকট প্রেরণ করে জানিয়ে দেয় কি তাদের হিসাব খাত উক্ত ফেরত মালের জন্য ক্রেডিট করা হয়েছে। মানে কি আমি বাদ দিয়ে দিছি, তোমার হিসাবটা বাদ দিয়ে দিছি, পণ্য বুঝতে পাইছি। এই নোটকে কি বলা হয়? ক্রেডিট নোট। আচ্ছা, এটা কে তৈরি করে থাকে? বিক্রেতা তৈরি করে থাকে। এই জায়গাটা মাথায় রাখতে হবে। এবার খেয়াল করো, এখানে আমি এটা একটু লিখে দেই। এটা 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 হচ্ছে কি ফেরত? বিক্রয় ফেরত। মাথায় রাখতে হবে কি ফেরত? বিক্রয় ফেরত, বিক্রয় ফেরত। আচ্ছা, এরপর দেখো এগুলা দেখে যাবা কি কি আছে না আছে। বিশেষ করে এখানে স্বাক্ষরটা দেখে যাবা যে বিক্রয় কি লেখা? ব্যবস্থাপক। আচ্ছা, এখানে চালান থেকে সব দেখে যাবা। যেমন ধরো চালানের ক্ষেত্রে কার কার স্বাক্ষর আছে একটু দেখি আমি। চালানে আছে বিক্রেতার স্বাক্ষর। কার স্বাক্ষর? চালানে আছে বিক্রেতার স্বাক্ষর। আচ্ছা, এই ভাউচারের স্বাক্ষরগুলা মুখস্থ রাখতে হবেই। ভাউচারের 4টা স্বাক্ষর। ভাউচার কয়টা স্বাক্ষর? 4টা। কার কার? ক্যাশিয়ারের, হিসাবরক্ষকের, ব্যবস্থাপকের, গ্রহীতার। কার কার? ক্যাশিয়ারের স্বাক্ষর, হিসাবরক্ষকের, ব্যবস্থাপকের এবং গ্রহীতার স্বাক্ষর। এই যে 4টা স্বাক্ষর মাথায় রাখবা। এই 4টা স্বাক্ষর থেকে একটা প্রশ্ন আসবে। 4টা স্বাক্ষর থেকে একটা প্রশ্ন আসবেই। ওকে, এরপরে খেয়াল করো এইখানে 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 ক্যাশ মেমোতেও কার স্বাক্ষর? বিক্রেতার স্বাক্ষর। কার স্বাক্ষর? বিক্রেতার স্বাক্ষর। আর এ পাশে আছে ক্রেতার স্বাক্ষর। এগুলো একটু পড়বা। আচ্ছা, তো ক্রেডিট নোটে বিক্রয় ব্যবস্থাপক। আচ্ছা, আমরা এইগুলা সলভ করে দিলাম। এবার আমরা দেখি এখানে এমসিকিউতে কি বলছে। কোনটি ব্যবসার জন্য লেনদেন বুঝাবে না, কোনটি ব্যবসার জন্য লেনদেন না। এই যে দেখো পণ্য ক্রয়ের ফরমাশ একটু আগে পড়াইছি পণ্য ক্রয়ের কি ফরমাশ প্রদান। এবার লেনদেন কি? লেনদেন আমি বলছিলাম লেনদেন দেখা যায় এবং দেখা যায় না, দুইটাই। লেনদেন সংক্রান্ত ঘটনা কি দৃশ্যমান হইতে পারে, অদৃশ্যমান হইতে পারে, কখনোই দৃশ্যমান নয়, এটা কিন্তু না, তার মানে ক সত্য। এবার কি বলছে দেখো, ডেবিট নোট ব্যবহৃত হয় কখন? এই ডেবিট নোট কখন ব্যবহৃত হয় বন্ধুরা? একটু উত্তর দিয়ে দাও, একটু উত্তর কমেন্টে জানিয়ে দাও। ডেবিট নোট কখন ব্যবহৃত হয়? আমি বলছিলাম ক্রয়কৃত পণ্য ফেরত পাঠালে। কেমন ক্রয়কৃত? নগদে না বাকিতে? বাকিতে। নগদ বাদ, নিচে দুটো বাদ। তার মানে কি ধারে ক্রয়কৃত পণ্য ফেরত পাঠালে, পাঠানোর ক্ষেত্রে। এবার হোয়াট ইজ ইউর দিস, এটা কি বলেছে দেখো, এ সমান এল প্লাস ওই সমীকরণটির ই উপাদান কি? ই উপাদানটি কি? হোয়াট ইজ ইউর দিস, একটু উত্তর দিয়ে দাও। এইটা কি? এটা হচ্ছে একটা মালিকানা সত্য, মালিকানা সত্য। এবার খেয়াল করো কি বলছে, মনি ট্রেডার্স জানুয়ারি 1 তারিখে 2017 তারিখে 50,000 টাকা নিয়ে কি ব্যবসায় আরম্ভ করছে। কয় টাকা? 50,000 টাকা। বিক্রয়কৃত 10,000 টাকা পণ্যের মধ্যে 3,000 টাকা পণ্য ফেরত এসেছে। তিনি ব্যক্তিগতভাবে একটি স্কুলে 2,000 টাকা অনুদান দিলেন। শোনো, এখানে প্রশ্ন কি চাইছে নিচে, এগুলো দেখার আগে তুমি এইগুলো পড়লে কি বুঝিয়ে দেবা। যেমন দেখো কি করছে, 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, তার মানে কি ব্যবসায় নগদ টাকা বাড়ছে, এটা এক ধরনের কি মূলধন, এটা মাথায় রাখবা। 10,000 টাকা পণ্যের মধ্যে 3,000 টাকা পণ্য ফেরত আসছে, তার মানে এখানে ডেবিট নোটের ব্যবহার আছে। আচ্ছা, তিনি 2,000 ব্যক্তিগতভাবে একটি স্কুলে 2,000 টাকা অনুদান দিলেন, এটা কোনো লেনদেনই না। দেখে বলে এই টাইপের প্রশ্ন এটার ভিতরে আছে। কতে কি কইছে? কতে বলছে যে 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলে সমীকরণে কোন উপাদানের প্রভাব পড়বে? এই যে যে ব্যবসা শুরু করলো, তার মানে সম্পদ কি বাড়ছে? 50,000 টাকা ব্যবসা শুরু করা যাবে নাকি? নগদান ডেবিট কি? নগদান হিসাব ডেবিট, আর কি মূলধন ক্রেডিট। কি ক্রেডিট? মূলধন হিসাব ক্রেডিট। তার মানে কি নগদান কি? সম্পদ, সম্পদে, এবং মূলধন কি? মালিকানা সত্ত্বে। তো সম্পদ আর মালিকানা সত্ত্বে কি করবে? প্রভাব ফেলবে। এবার দেখো কি বলছে, 3,000 টাকা লেনদেনটির জন্য কয় হাজার টাকার লেনদেন? 3,000 টাকা। এই যে পণ্য ফেরত আসছে 3,000 টাকা, এটা কি নোট? পণ্য, ওয়েট, ডেবিট নোট না তো, বিক্রয়কৃত পণ্য ফেরত আসছে। এটা বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে এটা হচ্ছে কি? ক্রেডিট নোট। কি নোট? ক্রেডিট নোট। কি নোট? ক্রেডিট নোট, ক্রেডিট নোট। আচ্ছা, স্কুলে 2,000 টাকা অনুদান দেওয়ার ফলে কি? এটা তো লেনদেনই না, তার মানে কি ব্যবসায় কোনো প্রভাব ফেলবে না, কোনো প্রভাব ফেলবে না। আশা করি বুঝতে পারছো। 8 নাম্বার কি বলছে? ব্যক্তিগত প্রয়োজনে নগদ অর্থ উত্তোলন। যেই প্রয়োজনে উত্তোলন করুক, ব্যবসা থেকে টাকা কমছে নাকি বাড়ছে, এটা দেখতে হবে। কি ব্যবসা থেকে টাকা বাড়ছে নাকি কমছে? ব্যক্তিগত প্রয়োজনে নগদ অর্থ উত্তোলন, এটা কি করছে দেখো, জাবেদা কি? নগদ অর্থ উত্তোলন করলে জাবেদা কি হয়? উত্তোলন ডেবিট। উত্তোলন, আর এমনি মাথায় রাখবো, উত্তোলন সারাটা জীবন ডেবিট। আর এসে কি নগদ টাকা উত্তোলন করছে না, নগদান ক্রেডিট। এই টাকার হিসাব দেখলে মাথা নষ্ট হয়ে যায়, মাঝে মাঝে বুকে ব্যথা উঠে যায়। এই টাকা হিসাব, যত টাকা হিসাব করি, টাকা যদি থাকতো, আহা বুকে ব্যথা করে। সবাই কয় গ্যাস্ট্রিকের ব্যথা।
এদিকে খেয়াল করো, কি বলছে, ব্যক্তিগত প্রয়োজনে নগদ অর্থ উত্তোলন, তার মানে কি উত্তোলন কি মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব কি করে কমায়, কারণ মালিকানা সত্ত্ব সূত্র কি মূলধন যোগ আয়, মানে মূলধন আর আয় যোগ, মানে এইগুলোর কারণে মালিকানা সত্ত্ব বাড়ে, ব্যয়ের উত্তোলন হলে কি বিয়োগ, তার মানে কি উত্তোলন হলে কি মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। মালিকানা সত্ত্ব হ্রাস পাবে এবং নগদ টাকা কমছে না, তাই সম্পদও কমবে। 1 ও 3, 1 ও 3। আচ্ছা, এবার কি বলছে, লেনদেনের দ্বারা মোট সম্পদ হ্রাস পেলে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। এই হ্রাস বৃদ্ধি করলে তুমি আগে একটা এ সমান এল প্লাস ই লিখে নিবা, এখানে কি করবা, এ সমান এল প্লাস ই বা ওই যাই পারো লিখে নিবা, তাহলেই তুমি বুঝে যেতেছো। খেয়াল করো কি বলছে, সম্পদ হ্রাস পেলে মানে এ কমলে মালিকানা সত্ত্ব কমবে, মানে দুই পক্ষ না, তো এই পাশে কমলে এই পাশে কমে, কথা সত্য, এটা কথা সত্য। এরপরে কি বলছে, এ মোট সম্পদ বৃদ্ধি পেলে দায় হ্রাস পাবে। দেখো সম্পদ বাড়লে এই পাশে বাড়লে এ পাশে কি কমবো, এটা কি হইতে পারে না, এটা ভুল, এটা ভুল। এবার একটি সম্পদ বৃদ্ধি পেলে অপর সম্পদ হ্রাস পাবে, কত সত্য, একটি সম্পদ বাড়লে একটি সম্পদ কমে, কারণ এক পক্ষ না, এক পক্ষ হলে একটা বাড়লে আর এটা কি করে কমে, তার মানে 1 ও 3, 1 ও 3। নিচের কোনটি সত্য, এ সমান এল প্লাস এল মাইনাস ই, জীবনও হবে না। এরপর দেখো এইটা হয় কিনা, দেখো এই জায়গায় এল দা মাইনাস আছে না, এই পাশে আইলে কি হবো প্লাস, তার মানে কি এ সমান এল প্লাস ই, এ সমান এল প্লাস ই, এ সমান এল প্লাস ই। কারণ আমি একটু ব্যাখ্যা করে দেই, এল লেখা আছে ই সমান এ মাইনাস এল, তাহলে এখানে এল মাইনাস আছে, এটা কি হবো প্লাস, তাই এল প্লাস ই সমান সমান এ, তাহলে কি হলো এ সমান এল প্লাস ই। আচ্ছা যাই হোক, এখান থেকে আমি একটু দাগাই দেই, একটু দাগাই দেই, মাথায় রাখবা এই এক নাম্বারটা 1 কোটি% শিওর আসবে, 1 কোটি% শিওর আসবে, 1 কোটি%, আর একটু বেশি দিয়ে দিছি, নাও আরো কয়েকটা দিয়ে দিলাম, এত পার্সেন্ট শিওর আসবে, 1 নাম্বারটা আসবে মানে আসবে, এর মধ্যে কোনো কথা নাই, কোনো কথা হবে না। এই জায়গায় এই 4 নাম্বার ম্যাথটা পড়বা, এটা 4 নাম্বারটা আসবে এখানে, কারণ এখানে ক্যাশ মেমো এবং চালান আছে, এটা সুন্দর মতো পড়বা। আর এই জায়গায় একটা মালিকানা সত্ত্ব আছে না, এই মালিকানা সত্ত্বের জন্য 3 নাম্বারটা পড়বা, আর এই 5 নাম্বারটা পড়বা, আর একটাও পড়া লাগবে না, আর একটাও পড়া লাগবে না। কিন্তু এটার ক্ষেত্রে এই একটা জিনিস মাথায় রাখবা, এখানে একটা জিনিস লেনদেন দেখে আছে কিনা আমি একটু খুঁজতেছি, এই গাড়ির একটা অঙ্ক আসলো কোথায়, এই যে মালিকের গাড়ি মেরামত, ধরো আমার প্রতিষ্ঠান হয়েছে গাড়ি মেরামতের, তো মালিকের গাড়ি মেরামত করলে জাবেদা কি হবে, মালিকের গাড়ি মেরামত করলে জাবেদা কি হবে, আমার প্রতিষ্ঠানে গাড়ি মেরামতের, তো আমার প্রতিষ্ঠান যদি গাড়ি মেরামতের হয় তাহলে মেরামতের টাকাটা কি আয়, আয় বাড়লে ক্রেডিট, তাই মেরামত ক্রেডিট, মেরামত কি ক্রেডিট, মেরামত ক্রেডিট। এন্ড মালিকের গাড়ির মেরামত করলে কি মালিককে টাকা দেবো না, মালিককে তুমি ব্যবসা থেকেই নিয়ে যাও, ব্যবসা থেকেই নিয়ে যাও। এন্ড আমি যদি ব্যবসা থেকে নিয়ে যাই তো মালিকের কারণে টাকা গেলে কি বলা হবে, উত্তোলন, তো উত্তোলন ডেবিট, মেরামত ক্রেডিট। এখন দেখো এখানে কাহিনীটা কি হয়, কাহিনীটা কি হয়, কাহিনীটা হচ্ছে এই উত্তোলন ও মালিকানা সত্ত্ব হিসাব, মেরামতকে আয় না, আয়ও কি মালিকানা সত্ত্ব হিসাব, এই কারণে মেরামতের কারণে কি মালিকানা সত্ত্ব বাড়ে, উত্তোলনের কারণে মালিকানা সত্ত্ব কমবে, তার মানে এই লেনদেনটাই মালিকানা সত্ত্বের ভিতরেই একবার বাড়বে একবার কমবে। আচ্ছা, এই দ্বিতীয় অধ্যায় শেষ, এবার তৃতীয় অধ্যায়, এবার তৃতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়। আচ্ছা, তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি। এই দুতরফা দাখিলা পদ্ধতির ক্ষেত্রে এই কথাটা কমপক্ষে 5 জায়গায় আছে, সমগ্র বিশ্বব্যাপী ব্যবসা প্রতিষ্ঠানসমূহের হিসাব সংরক্ষণের জন্য নির্ভরযোগ্য বিজ্ঞানসম্মত এবং পূর্ণাঙ্গ পদ্ধতি হিসেবে দুতরফা দাখিলা পদ্ধতি প্রতিষ্ঠিত এবং পরিচালিত। আচ্ছা, আর এই দুতরফা দাখিলা পদ্ধতিতে অর্থ বা আর্থিক মূল্যে পরিমাপযোগ্য প্রতিটি লেনদেনকে কি করা হয়, দ্বৈত সত্তায় প্রকাশ করা হয়। এই কথাটা মাথায় রাখবা, কোথায় প্রকাশ করা হয়, দ্বৈত সত্তায় প্রকাশ করা হয়। আর এটা কি কি পদ্ধতি, নির্ভরযোগ্য পদ্ধতি আর বিজ্ঞানসম্মত পদ্ধতি, এটা বেশি ইম্পর্টেন্ট, এটা বেশি ইম্পর্টেন্ট, বিজ্ঞানসম্মত পদ্ধতি এবং পূর্ণাঙ্গ পদ্ধতি বলা হয়। আচ্ছা, এরপরে খেয়াল করো দুতরফা দাখিলা পদ্ধতির ধারণা। এই দুতরফা দাখিলা পদ্ধতি কে আবিষ্কার করছে, ইতালির, কোন দেশে, ইতালির গণিতবিদ কে, লুকা প্যাসিওলি। লুকা প্যাসিওলি, বানানটা শিখবা,
এটা অনেক সময় আসতে পারে যে লুকা কে তৈরি করছে, ইংরেজিতে লেখো লুকা প্যাসিওলি। আচ্ছা, 1494 সালে আমাদের কিছু কিছু মাথা ফুলা পোলাপান আছে, এই মাথা ফুলা পোলাপান কি করে 1994 কে উত্তর দিয়ে দেয়। 1994 না, 1494। কত? 1494। আমি আবার বলতেছি, এখানে কত মাথা রাখবা? 1494। তিনি কি করছে? আর্থিক ঘটনাবলী সঠিক ও সুচারুভাবে লিপিবদ্ধ করার একটা পদ্ধতি বর্ণনা করছেন। আর উৎস পদ্ধতির নামই কি? দুতরফা দাখিলা পদ্ধতি। তো দুতরফা দাখিলা পদ্ধতির কি সংজ্ঞা কি? ইতালি পরিশুদ্ধ গণিতবিদ লুকা প্যাসিওলি কি করছে? 1494 সালে আর্থিক ঘটনাবলী ও সঠিক ও সুচারুভাবে লিপিবদ্ধ করার জন্য একটি পদ্ধতি বর্ণনা করেন। উক্ত পদ্ধতি দুতরফা দাখিলা পদ্ধতি নামে পরিচিত। এবার দেখো, এই কথাটা একটু আগে আমি দাগাই দিছি যে দুতরফা দাখিলা পদ্ধতি হিসাব সংরক্ষণ একমাত্র নির্ভরযোগ্য বিজ্ঞানসম্মত এবং পূর্ণাঙ্গ পদ্ধতি হিসেবে পরিচিত। এই পদ্ধতিতে কি কার কথা উল্লেখ করতে আছে? দ্বৈত সত্তার। এইখান থেকে এমসিকিউ আসবেই, এটা আসবেই। এই যে যে লাইনটা দাগাই দিতেছি এটা আসবে। এটা কি বলছে দেখো, এই জায়গায় কি বলছে? প্রতিটি লেনদেনে দুই বা ততোধিক হিসাব খাত থাকে। কত হিসাব খাত থাকে? দুই বা ততোধিক হিসাব খাত। কি স্যার? যেমন ধরো পণ্য ক্রয় করলে ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট। এই যে ক্রয় একটা, নগদান একটা, এটা কি বলা হয়? আমাদের হিসাব খাত। আর একটু ভালোভাবে বুঝাই, ধরো নগদ টাকা আর আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করলো, তাহলে যাবে দেখি নগদান ডেবিট, আসবাবপত্র ডেবিট, দুইটা মিলে আর মূলধন ক্রেডিট। তার মানে পক্ষ কয়টা? নগদ একটা, আসবাবপত্র একটা, মূলধন একটা, তিনটা। এইগুলোর বলা কি? হিসাব খাত। আর হিসাব খাত কি হবে? দুই বা ততোধিক হবে। আর এই হিসাব খাতগুলো কি হবে? দ্বৈত সত্তায় হবে। কিসে হবে? দ্বৈত সত্তা। মানে কি? যতগুলো হিসাব হোক, ডেবিট আর ক্রেডিট বাদে আর কিছু নাই। ডেবিট আর ক্রেডিট বাদে কিছু নাই। অনেকে কি করবা? প্রিয় মানুষের নাম লিখে দিও না। যেমন ধরো কইতে পারো যে সাব্বির হিসাব, নগদান হিসাব সাব্বির, ক্রেডিট না কইয়া এমন কইও না আবার। এবার দেখো, একটি হলো ডেবিট, অপরটি হলো ক্রেডিট। দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে দুইটি পক্ষ ডেবিট ক্রেডিট পক্ষ লিপিবদ্ধ করা হয়। কয়টি পক্ষ লিপিবদ্ধ করা হয়? দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে দুইটি পক্ষ ডেবিট ক্রেডিট পক্ষ লিপিবদ্ধ করা হয়। এবার এটাও মাথায় রাখবা, প্রতিটি পদ্ধতিতে ডেবিট, এই পদ্ধতিতে প্রতিটি ডেবিট লিখনের জন্য সমান অঙ্কের ক্রেডিট লিখন হবে। মোট ডেবিট টাকা আর মোট ক্রেডিট টাকা সমান না হবে। এবং বছরের যে কোনো সময় মোট ডেবিট টাকা ও ক্রেডিট টাকার অঙ্ক কি হবে? সমান হবে। কি হবে? সমান হবে। এবার এখানে একটু দাগাও, দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি বা বৈশিষ্ট্য কয়টি? 5টি। এটা মাথায় রাখবা, দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি বা বৈশিষ্ট্য কয়টি? 5টি। প্রথমত দ্বৈত সত্তা। দ্বৈত সত্তা মানে কি? দ্বৈত সত্তা মানে দুটি হিসাব খাত থাকবে, ডেবিট এবং ক্রেডিট। দ্বৈত সত্তা মানে কি? ডেবিট ক্রেডিট। আচ্ছা, এরপর দেখো কি থাকবে? দাতা ও গ্রহীতা, মানে একজন দিবে আরেকজন নিবে। সুবিধা গ্রহণকারীকে বলা হয় কি? গ্রহীতা। সুবিধা প্রদানকারীকে বলা হয় কি? দাতা। এরপর ডেবিট ক্রেডিট করবে, সুবিধা গ্রহণকারী ডেবিট এটা আসবে, এবং কি সুবিধা প্রদানকারী ক্রেডিট এটা আসবে। আমি একটু লিখে দিই সাইডে, এইটা আসবে আসবে আসবে। আচ্ছা, এরপর দেখো সমান অঙ্কের কি হবে? আদান প্রদান হয়। কিসের? সমান অঙ্কের কি হয়? আদান প্রদান হবে এবং সামগ্রিক ফলাফল সমান হবে। এবার দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা কয়টি? সুবিধা 10টি। কয়টি? 10টি। আচ্ছা, এখন এইগুলা থেকে যদি আমি একটু পড়াই, খেয়াল করো। প্রথম সুবিধা কি? পরিপূর্ণ হিসাব সংরক্ষণ করা যায়, লাভ লোকসান নিরূপণ করা যায়, গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায়। এটার ভিতর কোনো প্রশ্ন আসবে না। এই গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের মধ্যে এটা ভিতর থেকে একটা প্রশ্ন আসবে। কি কি আসবে দেখো গাণিতিক শুদ্ধতা যাচাই থেকে, যে নির্দিষ্ট তারিখে রেওয়ামিল প্রস্তুতের মাধ্যমে গাণিতিক নির্ভুলতা যাচাই করা যায়। মাথায় রাখবা, গাণিতিক শুদ্ধতা বা গাণিতিক নির্ভুলতা যাচাই করি কিসের মাধ্যমে? রেওয়ামিল প্রস্তুত করার মাধ্যমে। কি প্রস্তুত করার মাধ্যমে? রেওয়ামিল প্রস্তুত করার মাধ্যমে। ঠিক আছে? আচ্ছা, এরপরে খেয়াল করো, এখান থেকে আর দুটো আছে, আর্থিক অবস্থা নিরূপণ, ভুল ত্রুটি, ব্যয় নিয়ন্ত্রণ, সঠিক। এই যে এখানে আসবে দুতরফা দাখিলা পদ্ধতি কি? বিজ্ঞানসম্মত উপায়ে ডিভাইড করে বিশ্লেষণ করে লিপিবদ্ধ করা, তাই ছোট বড় সকল প্রতিষ্ঠানে এই পদ্ধতি সহজে ব্যবহার করা যায়। ছোট বড় কি কেমন প্রতিষ্ঠানে ব্যবহার করা যায়? ছোট বড় যে কোনো প্রতিষ্ঠানে। আচ্ছা, এবার আসবা এই জিনিসটা মাথায় রাখবা। এটা কেন আসবে? অনেক সময় কি ওই যে আমাদের বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে কি বহুপদীগুলো আছে না, নিচের কোনটি এর বৈশিষ্ট্য, এই কারণে এগুলো একটু একবার করে চোখ বলে দেবা। এই যেমন সঠিক কর নির্ধারণ কিন্তু দুতরফা দাখিলা পদ্ধতির একটি বৈশিষ্ট্য।
এই যে লাস্টেটা আসবে যে সর্বজনীন স্বীকৃতি। সর্বজনীন স্বীকৃতি মানে কি? এই দুতরফা দাখিলা পদ্ধতি কয়টি দেশে চলে? সারা বিশ্বব্যাপী। কি? সারা বিশ্বব্যাপী। তাই এটাকে বলা হয় কি? সমগ্র বিশ্বে এই পদ্ধতি স্বীকৃতি পেয়েছে। এবার দেখো আমরা 5 ধরনের হিসাব পাই। কয় ধরনের হিসাব পাই? 5 ধরনের। কি কি? সম্পদ, সম্পদ ব্যয়, আয় দায়, মালিকানা সত্ত্ব। সম্পদ ব্যয়, আয় দায়, মালিকানা সত্ত্ব। এগুলোর মধ্যে মাথায় রাখবা যে মাথায় রাখবা সম্পদ আর ব্যয় কি? সম্পদ এইটা আর এটা একরকম। সম্পদ আর ব্যয় বাড়লে ডেবিট, বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট, কমলে ক্রেডিট। আর আয় দায়, মালিকানা সত্ত্ব এগুলো কি? বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। এগুলো মাথায় রাখবা। এটা মাথায় রাখবা সব। সব মানে সবার সম্পদ আর ব্যয়। আর এটা মাথায় রাখবা আদম মানে আয় দায়, মালিকানা সত্ত্ব। এগুলো একরকম। আচ্ছা, এবার খেয়াল করো এই জায়গায় জাবেদাগুলা পারো, এগুলা দরকার নাই, এখানে দরকার নাই, না এগুলো দরকার নেই। এই দুতরফা দাখিলা পদ্ধতি কি কি হিসাবে বইতে রাখতে পারি? দুতরফা দাখিলা পদ্ধতি হিসাব রাখি আমরা দুইটি বইতে। কোথায়? জাবেদায়। জাবেদার মধ্যে কি কি জাবেদা? ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, নগদ প্রাপ্তি, নগদ প্রদান। আর কি? প্রকৃত জাবেদায়। আর খতিয়ান। মানে এই দুতরফা দাখিলা পদ্ধতি হিসাব রাখি কোথায় কোথায়? জাবেদার মধ্যে আর খতিয়ানের মধ্যে। জাবেদার মধ্যে কি কি? ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, নগদ প্রাপ্তি, নগদ প্রদান। আর একটা কি? ক্রয় জাবেদা। এবার দেখো জাবেদাকে হিসাবের কি বই বলা হয়? প্রাথমিক বই। কি বই? প্রাথমিক বই। খতিয়ানে বলা হয় পাকা বই। খতিয়ানে কি বলা হয়? পাকা বই। এবার দেখো হিসাব চক্র, যেটা থেকে প্রশ্ন আসবেই, একটা না একটা প্রশ্ন আসবেই। হিসাব চক্রের ধাপ কয়টি? এই বন্ধুরা, হিসাব চক্রের ধাপ কয়টি? তোমাদের কি ক্ষুধা লাগিয়ে গেল নি? বুঝলাম না। এই পরীক্ষার সময় কি খাওয়া দাওয়া করো তোমরা? আমাদের সময় বলতো ডিম খাইলে ডিম পাবা। তোমাদের কি এগুলা কি বলে কিনা একটু দেখো তো। পরীক্ষার সময় ডিম খাও, আলু খাও, দুধ খাও, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। ঠিক আছে, খেয়াল করো, মাথার ভিতরে রাখো। কোনো কিছু মনে রাখার জন্য বাদাম খাইবা, ঠিক মতো বাদাম খাইলেই হবে তোমার। আর এই যে কষ্ট কইরা বা যেমনি হোক কষ্ট হোক এগুলো না প্রকাশ করি, তবু যে এই যে সাজেশন তৈরি করতেছে এগুলো কি আবার দেখো কিনা। পুরাটা যদি মনোযোগ দিয়ে দেখো, পুরাটা যদি মনোযোগ দিয়ে দেখো, ইনশাআল্লাহ তাআলা 100% কমন পাইবা। এর বাইরে একটা প্রশ্ন আসবে না। গতবার আমার বেশ কিছু স্টুডেন্ট 95, 96, 97, 98, 99 পর্যন্ত পাইছে। 99 পর্যন্ত হিসাব বিজ্ঞানে উঠাইছে। তখন কিন্তু আবার ফুল বোর্ড আসল, তোমাদের তো আর ছোট, তোমাদের তো 100তে 100 পাওয়া উচিত। আমি কিভাবে দাগাই দিতেছি এসকিউতে আর কি বলে এখানে এমসিকিউতে তুমি 50-এ 50 পাইবা ইনশাআল্লাহ। 50-এ 50 আসবেই, যেভাবে দাগাই দিতেছি 50 আসবেই। আচ্ছা দেখো হিসাব চক্রের ধাপ কয়টি? 10টি। কয়টি? 10টি। কি কি? লেনদেন শনাক্তকরণ, বিশ্লেষণকরণ, জাবেদাভুক্তকরণ, খতিয়ান স্থানান্তর, তারপরে কি আমাদের রেওয়া মিল প্রস্তুত, সমন্বয়, কার্যপত্র, আর্থিক বিবরণী, হিসাব সমাপনী দাখিলা, হিসাব পরবর্তী, রেওয়া মিল। আচ্ছা এই 10টা মাথায় রাখবা। প্রশ্নে আসবে হিসাব চক্রের চতুর্থ ধাপ কি? হিসাব চক্রের চতুর্থ ধাপ কি? খতিয়ান। হিসাব চক্রের অষ্টম ধাপ কি? আর্থিক বিবরণী। এইগুলা একটা একটা করে মাথায় রাখতে হবে। অনেক সময় আসবে নিচের কোন সিরিয়ালটি ঠিক আছে, মানে এই ধাপগুলো কোনটার পর কোনটা, এই সিরিয়ালও মাথায় রাখতে হবে। আচ্ছা এবার দেখো খতিয়ানের উদ্ধৃত দ্বারা, এই যে খতিয়ানের ডেবিট উদ্ধৃত, ক্রেডিট উদ্ধৃতের সাথে রেওয়া মিল প্রস্তুত করা হয়। রেওয়া মিল প্রস্তুত করে কিসের মাধ্যমে? খতিয়ানের উদ্ধৃত দ্বারা। কি দ্বারা? উদ্ধৃত দ্বারা। আচ্ছা সমন্বয় করে কি? সমন্বয় মানে লেজ লাগাইনে টাকা। কি লাগাইনে টাকা? লেজ লাগাইনে টাকা। কি কি লেজ লাগাইনে টাকা? এই যে দেখো ব্যবসার প্রকৃত আর্থিক অবস্থা বিভিন্ন জন্য প্রাপ্য, এই যে প্রাপ্য মানে বাকি থাকলে বকেয়া খরচ, অগ্রিম খরচ, অনুপার্জিত হয়, এগুলোর জন্য কি সমন্বয় দাখিলা দিতে হয়। কার্যপত্র কি? কার্যপত্র তোমরা ইন্টারমিডিয়েটে পাবা, কার্যপত্র নামে একটা অধ্যায় আছে। কার্যপত্র কি? অন টাইপ অফ রাফ খাতা। কেমন রাফ খাতা? আর্থিক বিবরণী করার সময় যেমন রাফ ভাবে আগে দেখে যে শর্টকাটে যে অঙ্কটা মিলে কিনা, এই যে রাফ করে এটাকে বলা হয় কি? কার্যপত্র। কি বলা হয়? কার্যপত্র। আচ্ছা এটা কি হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ। কি বলা হয়? ঐচ্ছিক কাজ। এখান থেকে প্রশ্ন আসবে ঐচ্ছিক মানে স্যার করলেও হয় না করলেও হয়। তার মানে কি হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ কোনটা? কার্যপত্র। ঐচ্ছিক ধাপ কোনটা? কার্যপত্র। এখানে আসবে কিন্তু ইংলিশে কি বলা হয়? ওয়ার্কশিট। এবার সমাপনী দাখিলা। সমাপনী দাখিলা মানে কি? বছর শেষে আয় ব্যয় উত্তোলন তিনটি হিসাব বন্ধ করতে হয়। কি কি? আয় ব্যয় উত্তোলন। আয় মানে মুনাফাজিত আয়, মুনাফাজিত ব্যয় এবং উত্তোলন হিসাব কি করতে হয়? বন্ধ করতে হয়। আচ্ছা
এবার দেখো হিসাব পরবর্তী রেয়ামিল, এই হিসাব পরবর্তী রেয়ামিলের আরেক নাম কি? প্রারম্ভিক জাবেদা। মাথায় রাখতে হবে হিসাব পরবর্তী রেয়ামিলের আরেক নাম কি? প্রারম্ভিক জাবেদা। আচ্ছা, হু 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 একটু আগে পড়াইছিলাম যে বিজ্ঞানসম্মত পদ্ধতি কি? দুতরফা। আর বিজ্ঞানসম্মত পদ্ধতি নয় কোনটা? একতরফা। আচ্ছা, এখানে প্রথম লাইনে প্রশ্ন, চলমান ধারণা নীতি অনুসারে, কি ধারণা নীতি অনুসারে? চলমান ধারণা নীতি অনুসারে প্রতিটি লেনদেন প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান অনির্দিষ্টকাল পর্যন্ত চলবে। কোন ধারণা অনুযায়ী? চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী প্রত্যেকটি প্রতিষ্ঠান অনির্দিষ্টকাল পর্যন্ত চলবে। আচ্ছা, এবার একতরফা দাখিলের পদ্ধতি কি বলছে? যে সকল প্রতিষ্ঠান আয়তন ছোট, একদম ছোট দোকান, এই যে আমাদের যে চোখে দেখি মুদির দোকান বা যেই টাইপের দোকান দেখি, দর্জি দোকান, ছোটখাটো, এইগুলা কি লেনদেনের সংখ্যা কম হয়। তো যেগুলা লেনদেন সংখ্যা কম, এই সকল প্রতিষ্ঠানে কি একতরফা অনুযায়ী হিসাব সংরক্ষণ করা হয়। একতরফা অনুযায়ী কি হিসাব সংরক্ষণ করা হয় কেমন প্রতিষ্ঠানে? যে সকল লেনদেনে কি লেনদেন সংখ্যা কম। আচ্ছা, এই পদ্ধতি কোন লেনদেনে এক পক্ষের, কোন লেনদেনে কি দুই পক্ষের, কোন লেনদেনে কি কোন পক্ষে লিপিবদ্ধ করা হয় না। এইখানে ভালো করে পড়বা, প্রকৃতপক্ষে একতরফা দাখিলের পদ্ধতি কি? বিজ্ঞানসম্মত পদ্ধতি নয়। এটা ভালো করে পড়তে হবে, প্রকৃতপক্ষে একতরফা দাখিলের পদ্ধতি কি? বিজ্ঞানসম্মত পদ্ধতি নয়। আমাদের এমসিকিউ আসবে বিজ্ঞানসম্মত পদ্ধতি কোনটি? দুতরফা দাখিলের পদ্ধতি। এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি নয় কোনটি? আমাদের একতরফা দাখিলের পদ্ধতি। আচ্ছা, এবার দেখো লাভ ক্ষতি। কি ক্ষতি? লাভ ক্ষতি। এবার লাভ ক্ষতি কি বলছে দেখো, এই জায়গায় একতরফা দাখিলের পদ্ধতি কিছু সূত্র আছে, এই সূত্রগুলো দেখো। লাভ ক্ষতির আগে আমাদের এই সূত্রটা মাথায় রাখতে হবে, প্রারম্ভিক মূলধন সমাপনী মূলধন। প্রারম্ভিক মূলধন কি? প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়, আর সমাপনী মূলধন মানে কি? সমাপনী মোট সম্পদ মাইনাস মোট দায়। এবার দেখো মূলধন মানে কি? সম্পদ মাইনাস দায়। প্রারম্ভিক হলে প্রারম্ভিক থেকে প্রারম্ভিক, সমাপনী হলে সমাপনী থেকে সমাপনী। প্রারম্ভিক মানে বছরের শুরু, সমাপনী মানে বছরের শেষ। এবং লাভ ক্ষতির সূত্র কি? সমাপনী মূলধন প্লাস উত্তোলন মাইনাস কি? প্রারম্ভিক মূলধন প্লাস অতিরিক্ত মূলধন। এই কই যাবি? গাড়ি তোর আমার চাবি, মিটাইয়া মনের দাবি, পরে কই ছাবি যাবি। আচ্ছা দেখো দেয়া পয়সা পরে। এবার খেয়াল করো, খেয়াল করো, এমসিকি তো চলে আসি। হিসাব সংরক্ষণের জন্য দুতরফা দাখিলের পদ্ধতি বেশ জনপ্রিয় কেন? অবশ্যই এই যে বিজ্ঞানসম্মত পদ্ধতি একটু আগে পড়াইছি। তারপরে কি বলছে? দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য কোনটি? দাতা গণিতে থাকে, ডেবিট অঙ্ক সর্বদা ক্রেডিট অঙ্কের সমান হবে। গ্রহীতার হিসাব ক্রেডিট, দাতা ডেবিট। যে দেয় সে কি ডেবিট হয় কিনা? আমি নগদ টাকা দিলাম, এনে দাতা গণিতে সাধারণত নগদ টাকার উপর ডিপেন্ড করবে। আমি টাকা দিলাম, তার মানে আমি কি দাতা, তো আমি দিলে কি আমার নগদান কি হয়েছে? ক্রেডিট হয়েছে। আর যে গ্রহণ করছে সে কি হবে? ডেবিট। আমি পড়ছিলাম সুবিধা গ্রহণকারী ডেবিট, সুবিধা প্রদানকারী ক্রেডিট, তার মানে এটা হবে না, এক দুই হবে। এবার দেখো কি বলছে এখানে, জানুয়ারি 1 তারিখ 2017 তারিখে রোমা ট্রেডার্স, কি ট্রেডার্স? রোমা ট্রেডার্স মোট সম্পদ ও দায়ের পরিমাণ ছিল কত? 1,80,000 আর 75,000। এটা হচ্ছে কি? সম্পদ। এটা কি? সম্পদ। আর এটা কি? দায়। এটা কি? এটা হচ্ছে দায়। এটা কি? দায়। এবার কি বলছে দেখো, সম্পদ আর দায়। আবার নগদ 31 ডিসেম্বর মানে কি সমাপনীতে ছিল। আচ্ছা, মজুত পণ্য কত? 34,000। দেনাদারে তত ছিল। যাক, প্রথম কিছু প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত? প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। তো 1,80,000 থেকে 75,000 কত থাকে? 105। 1,05,000 টাকা। সমাপনী দায়ের পরিমাণ কত? সমাপনী এই যে এখানে দায় কি আছে? নগদ কি দায়? না, নগদ, মজুত পণ্য, দেনাদার, আসবাবপত্র, পাওনাদার। এই যে দেখো পাওনাদার কি দায়, ব্যাংক ঋণ কি দায়। কত? 95,000। 95,000 টাকা রে। বন্ধুরা যারা মাকে ভালোবাসো, এই সাজেশনটি শেয়ার করো। মাকে ভালোবাসলে সাজেশনটি শেয়ার করবা। বন্ধুরা এই সাজেশনটি এভাবে ফেলে রাখবে না। তোমরা যদি এই সাজেশনটি ভালোভাবে ব্যবহার করো, এসএসসি পরীক্ষায় কিন্তু এ প্লাস পেতে পারো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এবার কি বলছে? 2017 সালের মুনাফার পরিমাণ কত? 2017 সালের মুনাফার পরিমাণ কত? কত কত? মুনাফার সূত্র কি? সমাপনী। মুনাফার সূত্র কি? সমাপনী। সমাপনী মূলধন যোগ উত্তোলন, যোগ উত্তোলন বিয়োগ প্রারম্ভিক মূলধন প্লাস
অতিরিক্ত মূলধন। এবার খেয়াল করে আমরা বসাই সমাপনী মূলধন কত ছিল, এখানে সমাপনী মূলধন কি বাই করছে, না বাই করে নেই, সমাপনী কি বাই করছে, দায়। এর সমাপনী মূলধন বাই করতে হলে কি সমাপনী সম্পদ থেকে দায় বিয়োগ দিবা। এর সম্পদ কত আছে 80, 34, 96, 40। তো এই দুইটা মিললে কত হবে 1,30,000, 1,30,000 এখানে 1,00,000, 2,20,000, 2,20,000 হচ্ছে সমাপনী সম্পদ। আর সমাপনী সম্পদ থেকে কি করবা দায় বিয়োগ দিবা। সমাপনী দায় কত পেয়েছিলাম 95, তাই 2,20,000 থেকে 1,00,000 গেলে কত থাকে 1,20,000, 1,25,000 হবো সমাপনী মূলধন। উত্তোলন করছে কত, উত্তোলন করছে 35,000। সাইজ ছোট করে নেই, তারপর কি মাইনাস মাইনাস কি প্রারম্ভিক মূলধন। এর প্রারম্ভিক মূলধন কত পাইছিলাম 1,05,000। তারপরে সে কি প্লাস অতিরিক্ত মূলধন আসেনি, অতিরিক্ত আনছে আবার 60,000। কত হাজার 60,000। তো কত হয় 1,25,000 আর 35, এখানে 5 যদি এন দিয়ে দিই 30, 30, 1,60,000, 1,60,000 মাইনাস 1,05,000 কত 1,65,000, 1,65,000, 1,00,000। এই ক্ষতি হয়ে গেছে, বুঝলাম না বুঝলাম না বুঝলাম না কি হইল, সমাপনী মূলধন কত পাইলাম, এই জায়গায় ভুল করছি, প্রারম্ভিক মূলধন কত 1,05,000, ঠিকই তো আছে। সমাপনী মূলধন কত, আরেকবার সমাপনী সম্পদ কি কি আছে, নগদ, এখানে মিলে হয় 1,30,000, 1,30,000 আর 80, 1,30,000, দুঃখিত এখানে 1,30,000, 30 আর 80, 2,10,000, 2,50,000, দুঃখিত 2,50,000, 2,50,000 থেকে 95 যাব, তো 1,50,000, 1,55,000, দুঃখিত এখানে আমি একটু ভুল করেছি, 1,55,000 হবে। হবে। এক লাখ 55 আর 35 কত 1,90,000, 1,90,000, 1,90,000, দূর একটা কুফা লেগে গেল গা। 1,90,000 থেকে 1,65,000 গেল কথাকে আমাদের 25,000, তার মানে 25,000 কই, এই যে মুনাফা 25,000 টাকা। এবার কি বলছে একতরফা দাখিলের পদ্ধতিতে কোন শ্রেণীর হিসাব সংরক্ষণ করা হয়। একতরফা দাখিলের পদ্ধতি থেকে আয় ব্যয়ের হিসাব রাখা হয় না, রাখা হয় সম্পদ আর দায়ের। আচ্ছা, নিচের কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক, কোনটি সঠিক, আমাদের প্রারম্ভিক মূলধন সূত্র কি প্রারম্ভিক মিলে নাই, এখানে প্রারম্ভিক এর সম্ভাবনা মিলে নাই, প্রারম্ভিক মিলছে, এখানে দেখো প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়, তার মানে কি এটা সত্য, প্রারম্ভিক মূলধন সত্য, প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। এবার কি বলছে আর্থিক বিবরণী খসড়া স্বরূপ কোনটা, কার্যপত্র ওই যে পড়েছিলাম, খসড়া মানে ড্রাফট খাতা, কোনটি কোন ধারাবাহিকটা, রেওয়া মিলের পরে সমন্বয়, সমন্বয়ের পর কার্যপত্র, কার্যপত্রের পর আর্থিক বিবরণী, এটা তো মিলে গেছে, এটা মিলে গেছে নাকি। হিসাব চক্রের প্রথম ধাপ কি, লেনদেন শনাক্তকরণ, লেনদেন বিশ্লেষণকরণ, জাবেদাভুক্তকরণ, খতিয়ান, খতিয়ানের পর হচ্ছে রেওয়া মিল পর সমন্বয়, সমন্বয়ের পর কার্যপত্র, আর্থিক বিবরণী। হ্যাঁ এটাই মিলে গেছে। এরপরে দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি কোনটি, বা মূলনীতি কোনটি, ক্রয় বৃদ্ধি পেলে ডেবিট অবশ্যই, আয় হ্রাস পেলে ক্রেডিট না, আয় বাড়লে ক্রেডিট, ব্যয় বাড়লে ডেবিট, আয় হ্রাস পেলে ক্রেডিট না, সুবিধা গ্রহণকারী যে সুবিধা গ্রহণ করে সেই কি ডেবিট, সুবিধা প্রদানকারী ক্রেডিট। এখান থেকে যদি আমি সৃজনশীল দাগাই দেই, সৃজনশীল যদি দাগাই দেই, 1 নাম্বার অনেক দরকার, অনেক দরকার। এরপরে খেয়াল করো এই 2 নাম্বারটা, এটা 1,00,00,000% শিওর আসবে, 1,00,00,000% শিওর আসবে, 1,00,00,000% শিওর আসবে, 1,00,00,000% শিওর আসবে। আমি স্টার দিয়ে দিতেছি, স্টার কি রে ভাই,
স্টার রোস না কে লিগা আমার তো ভুল হয়েছে। আচ্ছা মাথায় রাখবে এটা 100 কোটি% সরে আসবে। এই মজা বুকটা পড়াই না তো হাতে আসে না, পড়াইছি নোট 3 দিয়া, এটা আসবেই আসবে। আচ্ছা এরপর দেখো, তারপরে দেখো, তারপরে 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 এই যেটা 4 নাম্বারটা খুবই দরকার, খুবই দরকার, খুবই দরকার, খুবই দরকার। 5 নাম্বারটা আসবেই, যেগুলো তুমি শুধু যদি গাইডও না পড়ো, শুধু বই থেকে পড়ে যাও 100% কমন আসবে, গাইড না পড়লেও আসবে, সমস্যা নাই। এবার আসবে মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় লেনদেন। আচ্ছা এইখানে লেনদেন এই কথাটা অবশ্য অপর পৃষ্ঠায় আছে আছে আছে, এই যেখানে আমি এখানে একটু পরে দিই, ওইখানে একটু গোলা হয়ে গেছে, গোলা। লেনদেন দুই ধরনের, কয় ধরনের? দুই ধরনের, একটা মূলধন আর একটা মুনাফা। মূলধনের মধ্যে কি প্রাপ্তি আর আয়, আর কি ব্যয়, আর এখানে প্রাপ্তি আয় প্রদান ব্যয় আছে। এবার দেখো মূলধন জাতীয় প্রাপ্তি আয় ব্যয়, এগুলো আমি যদি একটু লিখে দেই, আমি একটা সাদা পেজ নিতে পারি কিনা দেখি তো, সাদা পেজ। এটা দিয়ে পরে নিয়ে আমার ঠিক হয় নাই। তো আচ্ছা আমি এখানে লিখে দিই মূলধন জাতীয়, আমি কই দিচ্ছি তোমার মাথা রাখবা, মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় প্রাপ্তি আছে তিনটা, কয়টা? তিনটা। কি কি? মূলধন, লিখে নাও লিখে নাও, মূলধন জাতীয় প্রাপ্তি আছে কয়টা? তিনটা। মূলধন, ঋণ গ্রহণ আর স্থায়ী সম্পদ বিক্রয়। মূলধন, ঋণ গ্রহণ, স্থায়ী সম্পদ বিক্রয়। মূলধন জাতীয় আয় আছে আমাদের একটা, স্থায়ী সম্পদ বিক্রয় থেকে যে টাকাটা লাভ হয়, মানে স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ, স্থায়ী সম্পদ বিক্রয়জনিত লাভ, ওটা কি মূলধন জাতীয় আয়। এরপর দেখো আমাদের মূলধন জাতীয় ব্যয় কি? স্থায়ী সম্পদ অথবা স্থায়ী সম্পদ ক্রয়, এইগুলো থাকলে কি মূলধন জাতীয় ব্যয়। যেমন ধরো আসবাবপত্র ক্রয়, দালান কোঠা তৈরি, তো এগুলোর মধ্যে ক্রয় বিক্রয় না লিখে শুধু আসবাবপত্র বা দালান কোঠা থাকলেও কি এটা মূলধন জাতীয় ব্যয়। মোট কথা স্থায়ী সম্পদ ক্রয়। এবার দেখো মুনাফা জাতীয় আয় ব্যয় কি? প্রাপ্তি আয় আছে, প্রদান ব্যয় আছে। স্যার প্রাপ্তি আয় আর আয়ের মধ্যে পার্থক্য কি? সম্পূর্ণ টাকাটা প্রাপ্তি, আর যে কয় টাকা এই বছরে এটাকে বলা হয় আয়। যেমন ধরো বেতন প্রাপ্তি 5,000 টাকা, কয় টাকা? 5,000 টাকা, এই পুরো টাকাটাই প্রাপ্তি। এই বেতন প্রাপ্তির টাকার মধ্যে ধরো 1,000 টাকা অগ্রিম দিছে আগামী বছর জন্য, এই টাকাটা বাদ দিবা। আবার করলে 500 টাকা কি গত বছরে, এই টাকাটা বাদ দিবা, থাকবে কত? 3500। ওইটা হচ্ছে কি তোমার আয়। এই বছরে যে টাকাটা হিসাবকালের মধ্যে ওইটাকে বলা হয় আয়, আর সম্পূর্ণ টাকা বলে কি? প্রাপ্তি। ঠিক একইভাবে সম্পূর্ণ টাকা কি? প্রদান, আর হচ্ছে কি এই বছর যে টাকাটা ওটা কি? ব্যয় বলা হয়। এখানে আরো কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, যেমন ধরো বাকির কোনো কিছু কিন্তু প্রদান না, বাকির কোনো কিছু কিন্তু প্রদান না, জাস্ট ব্যয়। যেমন ধরো বাকিতে ক্রয়, এটা কি? ব্যয় কিন্তু প্রদান না। আবার অবচয়, অবচয় কি? ব্যয় কিন্তু প্রদান না। এবার খেয়াল করো, ব্যবসায় সকল লেনদেন কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত, মূলধন জাতীয় ও মুনাফা জাতীয়। কোন কোনটা হচ্ছে কি বেশি সুবিধা ভোগ করা যায়? মূলধন জাতীয় লেনদেনগুলা। আচ্ছা এখানে আর কিছু আছে? এই যে এগুলো মাথায় রাখতে হবে। আমাদের মুনাফা জাতীয়গুলো কি? স্বল্প মেয়াদী, নিয়মিত এবং কি ছোট অঙ্ক। কি অঙ্ক? ছোট অঙ্ক, টাকার অঙ্ক কম। তুমি নিয়মিত অনিয়মিততে বুঝবা। নিয়মিত হলে কি? মুনাফা জাতীয়, অনিয়মিত হলে মূলধন জাতীয়। এখানে কি হচ্ছে? ঋণ গ্রহণ, এই যে ঋণ গ্রহণ কি কইছিলাম? মূলধন, ঋণ গ্রহণ, এগুলো কি? মূলধন জাতীয় প্রাপ্তি। পণ্য বিক্রয় কি? আয়। এগুলো আর পড়ায় দেওয়া লাগবে না, এগুলো তোমরা নিজেরে বুঝো। এবার দেখো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, বিলম্বিত মুনাফা জাতীয় কি? আমি এককালীন টাকা খরচ করব, অনেক বছর ব্যবহার করব। এককালীন টাকা খরচ করে কি? অনেক বছর ব্যবহার সুবিধা ভোগ করবে, এটাকে বলা হয় কি? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এই বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে কি কি আছে? এই বিলম্বিত মুনাফা জাতীয়র মধ্যে কয়েকটা জিনিস আছে, আমি একটু লিখে দেই।
আমি একটু লিখে দেই। 1 নাম্বার স্থানান্তর, কি কি? স্থানান্তর, ব্যবসা প্রতিষ্ঠানে স্থানান্তর। 2 নম্বরে গবেষণা, গবেষণা। তারপরে আছে প্রাথমিক খরচ, প্রাথমিক, দূর, দেখো কি আছে আমাদের? প্রাথমিক খরচ, প্রাথমিক খরচ। আচ্ছা, তারপরে আছে বিজ্ঞাপনের জন্য অধিক বছরের টাকা, কি? 4 নাম্বার বিজ্ঞাপনের জন্য জন্য একের অধিক বছরের জন্য প্রদান, একের অধিক বছরের জন্য প্রদান। আচ্ছা, এর বিজ্ঞাপন নিয়ে একটু কাহিনী আছে। ধর বিজ্ঞাপন কি করলাম, 5 বছরের জন্য টাকা প্রদান করলাম, তার মানে কি যত বছরের জন্য প্রদান করো 1 বছরেরটা ব্যয়, বিজ্ঞাপন 5 বছরের জন্য প্রদান করলে 1 বছরটা মুনাফা জাতীয় ব্যয়, বাকি 4 বছর কি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, বাকি 4 বছর কি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। আচ্ছা, তো এইগুলো এখান থেকে দেখে নিবা। এবার মূলধন জাতীয় ব্যয় কোনটা? মূলধন জাতীয় কি, ওই যে বলছিলাম স্থায়ী সম্পদ ক্রয় করলে কি মূলধন জাতীয় ব্যয়। মেশিন ক্রয়, কোনটা? মেশিন ক্রয়। যদি মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে লিপিবদ্ধ করা, কোনটি কি নির্ণয় করলে ভুল হবে? একটু ঠান্ডা মাথায় পাবো। মুনাফা জাতীয় ব্যয় একটা জাস্ট ব্যয়, এগুলো যায় কোথায়? বিশদ আয় বিবরণীতে। এটা যদি মূলধন না সরি মূলধন জাতীয় ব্যয়ের মুনাফা জাতীয় লিখতাম, মূলধন জাতীয় ব্যয়গুলো সাধারণত সম্পদ আর দায় জাতীয় হয়, এটা আমি মুনাফা জাতীয় ব্যয় লিখলাম। তো এই জায়গায় মূলধন জাতীয় ব্যয়গুলোর কারণ কি, আমরা সম্পদ পাই, আর মুনাফা জাতীয় ব্যয় হলে কি এটা ব্যয় হয়ে গেল, তার মানে কি তোমার সম্পদ কমলো, ব্যয় বেড়ে গেল গা, ব্যয় বাড়লে কি হয়, আমাদের লাভ কমে যায়। তো কোনটি নির্ণয় ভুল হবে? নিট মুনাফা। এরপর কি বলছে, মুনাফা জাতীয় ব্যয় কোনটা? বিক্রয়ের জন্য গাড়ি ক্রয়, ধর আমি বেচমু, তো গাড়ি ক্রয় করলে মুনাফা জাতীয়, গাড়ি কিন্তু মূলধন জাতীয়, কিন্তু আমার দোকানে কি গাড়ি, তার মানে কি বিক্রয়ের জন্য গাড়ি ক্রয় কিটা মুনাফা জাতীয় ব্যয়। ব্যবসার জন্য যন্ত্রপাতি কিন্তু সম্পদ, এটা আইবো না, এটা মূলধন জাতীয়। ডেলিভারি ভ্যান, রোড ট্যাক্স ও বীমা প্রিমিয়াম, এটা কি মুনাফা জাতীয় ব্যয়। 1 ও 3। এবার যন্ত্রপাতি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান, যে সকল প্রতিষ্ঠান যন্ত্রপাতি ক্রয় বিক্রয় করে তাদের জন্য ওটা কি হবে? মুনাফা জাতীয়। ওটা যন্ত্রপাতি বিক্রয় থেকে যে টাকাটা পাবো ওটা কি মুনাফা জাতীয় আয়। আর যদি যদি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান না হইতো তাহলে এটা হইতো কি মূলধন জাতীয় আয়। আচ্ছা, এবার কি বলছে, ব্যবসার জন্য পণ্য আমদানির শুল্ক, এই পণ্য আমদানির শুল্ক কি পণ্য আনি কি নিয়মিত, তাই এটা কি মুনাফা জাতীয় ব্যয়। এবার কি বলছে, সুকুমার বড়ুয়া তার ব্যবসার জন্য 1 খণ্ড জমি কিনছে, জমি রেজিস্ট্রেশন করতে 5,000 টাকা ব্যয় করছে। মাথায় রাখবা, সম্পদ কি মূলধন জাতীয় না, সম্পদের যেই রেজিস্ট্রেশন খরচ হোক যাই হোক এগুলো একবারই করতে হয়, তাই এগুলো কি মূলধন জাতীয়। আর কোন সম্পদের পিছনে যে টাকাটা খরচ হয় বসানো পর্যন্ত বা ওটা কি নিজের করে পাওয়ার জন্য, ওই সবকিছু ওই সম্পদের নামে হবে। এই জমি রেজিস্ট্রেশন কিন্তু জমির নামেই হবে, তাই এটা কোন জাতীয়? মূলধন জাতীয়। মূলধন জাতীয় কি ব্যয়। এবার বিশ্বদায় বিবরণীতে কি কি হয়? বিশ্বদায় বিবরণী করি আমরা সাধারণত মুনাফা জাতীয় নিয়ে। আচ্ছা, মূলধন জাতীয় আসবে না। এবার আর্থিক বিবরণীতে আর্থিক বিবরণী কাজ করি মূলধন জাতীয় নিয়ে, তো মূলধন জাতীয় আর বিলম্বিত কি সম্পদ হয়, মুনাফা জাতীয় আসবে না। আচ্ছা, এবার ব্যবসার জন্য কি বলছে, পণ্য উন্নয়নের জাহাজ ভাড়া দেই, কোন ধরনের লেনদেন? জাহাজ ভাড়া কি নিয়মিত মুনাফা জাতীয়। আর বিলম্বিত মুনাফা জাতীয় কোনগুলা? এই যে 3 বছরের জন্য প্রচারণা, প্রচারণা মানে বিজ্ঞাপন। আচ্ছা, 3 মাসের জন্য ভাড়া দিছি, এটা বিলম্বিত জীবনও না। ব্যবসায়ের অফিস স্থানান্তর। আচ্ছা, 2014 সালের জানুয়ারি 1 থেকে প্লাবন ভৌমিক তার ব্যবসার জন্য 40,000 টাকা মূল্যের একটি যন্ত্রপাতি ক্রয় করছেন, এটা কি মূলধন জাতীয়। সংস্থাপন 5,000, এটা মূলধন জাতীয়। 2017 সালে 25,000 টাকা বিক্রি করছেন, এটা কি মূলধন জাতীয় প্রাপ্তি। এবার কি যন্ত্রপাতি অবস্থায় বাদ দেওয়ার পর ছিল কত? 24,000। এবার মূলধন জাতীয় ব্যয় কত? মূলধন জাতীয় ব্যয় হয়েছে কত? 40,000 টাকা আর 5,000 টাকা, কত হাজার টাকা? 45,000 টাকা। এবার 4 বছরের যন্ত্রপাতি কয় টাকা অবশ্যই হয়েছে, তাই এটা বেশি কয় টাকা? 25,000। আর এটা দাম আসল কত? না দুঃখিত, অবশ্যই বাদ দেওয়ার পর দাম আসল কত? অবশ্যই বাদ দেওয়ার পর দাম আসল 24,000। কিনছিলাম কয় টাকা? 45,000। তাই বাকি টাকা কি বিয়োগ দিলেই তো বের হয়ে যাবে যে কয় টাকা ছিল? 21,000। কত হাজার? 21,000। এরপরে কি বলছে, মূলধন আয় কত? তো এইটার দাম আসল কত? দেখো 45,000 টাকা, এটা বেশি কত? 25,000। আর হচ্ছে অবশ্যই বাদ দেওয়ার পর দাম দেওয়া আছে, এখানে খেয়াল করো, আমি বেশি 25,000,
এটার দাম আসলে 24,000, অবশ্যই বাদ দেওয়ার পর যে দাম ওটাই মেন দাম, বাকি রইল কয় টাকা? 1,000 টাকা আয়। এখান থেকে কোনটা করবা? আমি একটা অঙ্ক কইয়ে দিম, এটা 1 কোটি % শিওর আসবে। এই যেটা 1 কোটি, বাংলা লিখে দিই, 1 কোটি % শিওর আসবে। এই অঙ্কটা মাথায় রাখবা কেমনে? এখানে কয়ে দিব যে কোনো 1 তারিখে একটা কৃত মেশিন এত টাকা বিক্রি করা হলে মূলধন জাতীয় প্রাপ্তি এবং মুনাফা মূলধন জাতীয় আয় কত, তো পুরো টাকাটা প্রাপ্তি, তারপর এই টাকাটা থেকে ওই মেশিনটার যে খরচ ওটা বাদ দিলে যা থাকে এটা কি মূলধন জাতীয় আয়। এটা আসবই, আসবো মানে আসবে, এটার মধ্যে কোনো ভেজাল নাই, আসবই। আর এর মধ্যে আরেকটা জিনিস মাথায় রাখবা, এই যে এটা 4 নাম্বার, তারপর আছে 5 নাম্বার, এই 5 নাম্বার অঙ্কটা এগুলা কোনোভাবেই মিস দিবা না, এই পঞ্চম অধ্যায় তোমাদের নাই। এবার খেয়াল করো, জাবেদা, জাবেদা লেনদেনের ডেবিট ও ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে, কি ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে তারিখের কর্ম অনুসারে ব্যাখ্যা সহকারে জাবেদা লেখা হয়। জাবেদা কেমন লেখা হয়? ডেবিট ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে তারিখের কর্ম অনুসারে কি করা হয়? ব্যাখ্যা সহকারে জাবেদা লিখে রাখা হয়। আর পরবর্তীতে হিসাবের পাকা বই, এই যে কি বই? হিসাবের পাকা বই খতিয়ান ক্ষেত্রে জাবেদা সহায়ক বই হিসেবে কাজ করে। এই কথাটা মাথায় রাখবা, হিসাবের পাকা বই খতিয়ান প্রস্তুতির ক্ষেত্রে জাবেদা সহায়ক বই হিসেবে কাজ করে। পাকা বই করতে কে সাহায্য করে? আমাদের জাবেদা। যার কারণে জাবেদাকে কি বলা হয়? প্রাথমিক বই। কি বলা হয়? এর আগে আমি একবার দাগে দিচ্ছি, জাবেদাকে কি বলা হয়? প্রাথমিক বই। আচ্ছা, এই জিনিসটা মাথায় রাখতে হবে, জাবেদা বই সংরক্ষণ বাধ্যতামূলক নয়, হিসাব তৈরির সুবিধার্থে প্রয়োজন। আচ্ছা, কিন্তু খতিয়ানের যে পাকা বই এটা সংরক্ষণ করা দরকার। জাবেদার বই কেমন হওয়া দরকার? জাবেদার বই কি নির্ভুল আর স্বচ্ছ হওয়া দরকার। কি হওয়া দরকার? নির্ভুল এবং স্বচ্ছ হওয়া দরকার। এই হিসাবের বই ভিত্তিতে কি প্রতিষ্ঠানের, এখানে আর কিছু নাই। এবার জাবেদার ঘরটা, জাবেদার সাধারণত ঘর হয় কয়টা? 5টা। কয়টা? 5টা। তারিখ, বিবরণ, তারপরে হচ্ছে কি খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এই খপ্রি মানে কি? এই আমাদের একটা ভিডিও ভাইরাল হয়েছিল, আমাদের বলতে এখানে এই প্ল্যাটফর্মে কে যেন কাজ করে, ভাইয়াটার নাম মনে নাই, সে হয়তোবা সায়েন্সের কিনা জানি না, সে এই খপ্রিদা বুঝাইছে খাতার পৃষ্ঠা, আসলে কিন্তু এটা কিন্তু খাতার পৃষ্ঠা না, এটা কি খতিয়ান পৃষ্ঠা। এই ভুলটা করো না, এটার পুনরূপ কোনোখানে ওরকম ভাবে লেখা নাই, কিন্তু মাথায় রাখবো খতে খতিয়ান, পিতে পৃষ্ঠা। আচ্ছা, এবার মাথায় রাখবা জাবেদা 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার, বিশেষ জাবেদা এবং পরিচিত জাবেদা। জাবেদা কত প্রকার? 2 প্রকার, বিশেষ জাবেদা এবং পরিচিত জাবেদা। বিশেষ জাবেদা কত প্রকার? 6 প্রকার। ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত এবং কি নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা। পরিচিত জাবেদার মধ্যে কি আছে? সংশোধনী জাবেদা, সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা এবং প্রারম্ভিক জাবেদা এবং অন্যান্য জাবেদা। আচ্ছা, অন্যান্য জাবেদার মধ্যে কেমন, যেমন ধরো আমাদের বিপরীত জাবেদা আছে, ওইগুলো ইন্টারে দরকার নেই, এগুলো এখন আর পড়া। আচ্ছা, ক্রয় জাবেদা মানে বাকিতে ক্রয়, ক্রয় জাবেদা মানে কি? বাকিতে ক্রয়। বিক্রয় জাবেদা মানে কি? বাকিতে বিক্রয়। ক্রয় ফেরত মানে কি? বাকির পণ্য বাকিতে পণ্য ফেরত। আর হচ্ছে কি বাকিতে পণ্য ফেরত যদি আমি দেই, আমার কাছে আসে, তাহলে কি বিক্রয় ফেরত। নগদ প্রাপ্তি মানে কি? নগদ টাকা আসলে কি নগদ প্রাপ্তি, আর নগদ টাকা গেলে কি নগদ প্রদান। নগদ টাকার প্রাপ্তি ঘটলে নগদ প্রাপ্তি, গেলে কি নগদ প্রদান। এখান থেকে আমি যদি একটু পড়াই, যেমন ধরো বাকিতে ক্রয় করছে তাই ক্রয় জাবেদা যাবো, তাই নগদ ক্রয় করলে কি টাকা যায় না, তাই এটা নগদ প্রদান। মানে বাকিতে ক্রয় হলে ক্রয় জাবেদা, বাকি তো ক্রয় হলে কি কোনো ভেজাল নাই, ক্রয় জাবেদা। কিন্তু নগদে, নগদ কথা থাকলে কি নগদ প্রাপ্তি বা প্রদান। নগদ ক্রয় হলে কি নগদ টাকা কি হয়, যায়, তাই নগদ প্রদান। এই জাবেদাগুলো মাথায় রাখবা সুন্দর মতো, সুন্দর মতো। এই অবশ্যই জাবেদাটা একটু ভালো করে পড়বা। এই জায়গায় এই জাবেদাটা সাধারণত আমরা পারি না, এই জিনিসটা মাথায় রাখবা। 10,000 টাকা দেনার পূর্ণ নিষ্পত্তিতে 9,000 টাকা প্রদান করছি। 10,000 কয় টাকা দিছি? 9,000 টাকা দিছি। তার মানে কি নগদ টাকা আছে 9,000, তার নগদান ক্রেডিট 9,000। এখন তোমার কাছে পাইতো কয় টাকা? 10,000। তো পাওনাদার কমছে কত? 10,000। বাকি টাকা কি? বাট্টা। এখন
আমি কি করছি, টাকা যদি আমি 9,000 টাকা দিই তো আমি কম দিছি না, তো আমি কি বাট্টা পাইছি, বাট্টা পাইলে কি আমার জন্য আয় বাড়লে ক্রেডিট, তাই প্রাপ্ত বাট্টা ক্রেডিট। এইখানে ধরো এরকম আসলো 500 টাকা বাট্টা পাওয়া গেল, এখন জাবেদা করতে ঝামেলা হয়ে যায়। 5,000 টাকা বাট্টা পাওয়া গেছি, তার মানে কি বাট্টা কি আয় বাড়লে ক্রেডিট, তাই বাট্টা প্রাপ্তি ক্রেডিট। আর কি করে আমাদের নগদান ডেবিট লেখে। আরে ভাই বাট্টা তো আর জীবন হাতে দিব না, শুধু কি কম রাখবে, তো কম যদি রাখে তখন কি পাওনাদার কমবে, তো পাওনাদার কি দায় কমলে ডেবিট। তার মানে কি বাট্টার সাথে দেনাদার পাওনাদারের সম্পর্ক। এই সংশোধনী জাবেদাগুলো একটু দেখবা। সংশোধনী জাবেদা এইখানে যে উদাহরণটা দিছে এটা দেখবা, এটাই আসবো তো ক্রয় ভুলবশত এত টাকা ডেবিট করছে, এটা কি সংশোধনী জাবেদা কোনটি, এমনি একটা এমসিকিউ আসবে। তো আসবো তো ক্রয় 1,000 টাকা ভুলবশত ক্রয় ডেবিট লিখছি না, তার মানে কি ক্রয় ভুল লিখছিলাম, ক্রয় ডেবিট লিখলে ক্রয় রে কি বাদ দিয়ে দিলে ক্রয় ক্রেডিট করতে হবে, এবং কি আসবো তো ডেবিট করতে হবে, তাহলেই হয়ে গেল। কারণ আসবো তো কি সম্পদ বলে ডেবিট, তো আসবো তো ডেবিট রাখলাম, ক্রয় ডেবিট লিখছিলাম, তো এটা ভুলিয়া গেলাম, শেষ। এই যে বাট্টা পড়াইছি, বাট্টা দুই প্রকার, কারবারি বাট্টা, নগদ বাট্টা, কারবারি বাট্টা দুই প্রকার, ক্রয় বাট্টা, বিক্রয় বাট্টা, নগদ বাট্টা দুই প্রকার, প্রদত্ত বাট্টা, প্রাপ্ত বাট্টা, এগুলা পড়াই ফেলাইছি। এখান থেকে এই দুইটা জাবেদা মাথায় রাখতে হবে, সেটা হলো কুঋণ সঞ্চিতি আরটা কুঋণ হিসেবে অবলম্বন করলো। মাথায় রাখবা একটা প্রতিষ্ঠান আগে কি হবে, কুঋণ ঘটে না। যে সকল প্রতিষ্ঠান সঞ্চিতি আকার হিসাব রাখে, কি আকারে সঞ্চিতি আকার হিসাব রাখে, সে সকল প্রতিষ্ঠানে কি করব, আগে টাকা সরাই রাখবো সঞ্চিতি হিসেবে। আর টাকা যদি সরাই রাখে তাহলে কিসের জন্য সরাই রাখলো, কুঋণের জন্য না, তাই কুঋণ ব্যয় বাড়লে ডেবিট, আর কুঋণ সঞ্চিতি, সকল সঞ্চিতি হচ্ছে বিপরীত সম্পদ, এগুলো বাড়লে ক্রেডিট, সম্পদ না বিপরীত সম্পদ, তাই বাড়লে ক্রেডিট। তাই এটা জাবেদা কি হবে, কুঋণ হিসাব ডেবিট, কুঋণ সঞ্চিতি ক্রেডিট। আর এমনি মাথায় রাখবা কুঋণ সঞ্চিতি খুলছে না, তাই কুঋণ ডেবিট হবে, আর কুঋণ সঞ্চিতি ক্রেডিট হবে, মানে কুঋণ সঞ্চিতি হলে কুঋণ ডেবিট, এমনি মাথায় রাখলেই হয়। আর কুঋণ হিসেবে অবলম্বন করতে কইছে, আসলে কুঋণ হয়ে গেছে গা, তো আসলে কুঋণ হলে কি নতুন করে কি কুঋণ গুণ টাকা যাবে না, ওই যে সঞ্চিতি খুলছিল না, তো ওই সঞ্চিতি থেকে টাকা যাবে, ওই সঞ্চিতি থেকে যদি টাকা যায় তাহলে কি হবে, সঞ্চিতি কমবে, তো সঞ্চিতি বাড়লে ক্রেডিট আসলে এবার সঞ্চিতি ডেবিট হবে, তো কুঋণ সঞ্চিতি ডেবিট হবে, আর কুঋণ আর দেনাদার হিসাব ক্রেডিট হবে। তাহলে জাবেদার এটা কি হলো, আরেকবার কুঋণ সঞ্চিতি হইলে তো কি কুঋণ সঞ্চিতি হইলে কুঋণ সঞ্চিতি ডেবিট না হইয়া কুঋণ ডেবিট হবে, আর কুঋণ সঞ্চিতি ক্রেডিট। আর কুঋণ যদি সত্যি হয়ে যায় তখন আমাদের কি কুঋণ ডেবিট না হইয়া কুঋণ সঞ্চিতি ডেবিট হবে, উল্টা পাল্টা হবে, কুঋণের ক্ষেত্রে কুঋণ সঞ্চিতির ক্ষেত্রে কুঋণ। আর এটার ক্ষেত্রে অবশ্যই টাকা কি মারি গেছে গা, তাই দেনাদার কমে গেল গা। আর যে সকল প্রতিষ্ঠান হচ্ছে কি আমাদের হচ্ছে সঞ্চিতি মানে না, প্রশ্নের মধ্যে সঞ্চিতি থাকলে আচ্ছা দেখ এগুলো দরকার নেই, সঞ্চিতি পদ্ধতি করবা, শেষ, কোনো দরকার নেই, অন্য কোনো পদ্ধতি দরকার নাই। অন্য পদ্ধতি দরকার হচ্ছে কি ব্যাপারটা এরকম, যদি সঞ্চিতি না হইতো তাহলে কুঋণে যাবে তো কুঋণ ডেবিট, দেনাদার ক্রেডিট, সরাসরি কোনো সঞ্চিতি হইতো না। এই যে ক্রয় জাবেদার ঘর কয়টা, 1 2 3 4 5 6টি, কয়টি ক্রয় জাবেদার ঘর, 6টি ঘর, কয়টি ঘর 6টি ঘর, এগুলো মাথায় রাখতে হবে, কয়টি ঘর 6টি ঘর। আর বাকি সবগুলা কয়টি ঘর, 5টি ঘর, কয়টি ঘর 5টি ঘর। একমাত্র ক্রয় জাবেদা কয়টি, 6টি, বাকিগুলাই 5টি। এখানে দেখো জাবেদাকে কি বলা হয়, প্রাথমিক বই, সহকারী বই। জাবেদা থেকে কি জানা যায়, লেনদেন সংখ্যা জানতে পারি, অর্থের পরিমাণ জানতে পারি, লেনদেন সংঘটিত কারণ জানতে পারি, তিনটাই। প্রকৃত জাবেদা লিপিবদ্ধ করে কোনটি, আমাদের বিশেষ জাবেদা কি কি আছে, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা আছে, কিন্তু বকেয়া বেতন কি আমাদের সমন্বয় জাবেদা মানে প্রকৃত জাবেদা। ক্রয় জাবেদা লিপিবদ্ধ করা হয় কোনটি, ক্রয় জাবেদা মানে বাকিতে ক্রয়, কিসে ক্রয়, শুধু বাকিতে পণ্য ক্রয়। আচ্ছা এবার দেখো কি বলছে, বিক্রয় ফেরত জানার উৎস কোনটি, বিক্রয় ফেরত কখন জানতে পারি, আমাদের নোটের মাধ্যমে, বিক্রয় ফেরত মানে ক্রেডিট নোট। কোন দাখিলের মধ্যে আয় ব্যয় হিসাব বন্ধ করতে হয়, ওই যে পড়ছিলাম আমাদের সমাপনীর মাধ্যমে আয় ব্যয় বন্ধ করে, কোনটি করার জন্য অফিস সরঞ্জাম হিসাব ডেবিট হবে, কি ক্রয় করলে, অফিস সরঞ্জাম মানে কম্পিউটার মানে ইলেকট্রনিক যন্ত্র, দামি গুলা। আচ্ছা কর্মচারী শাকিলের বেতন অপরিশোধিত রয়েছে, মানে বেতন দিয়ে নেই, তো বেতন অপরিশোধিত রইলে যাবে দেখি বেতন ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট, মানে বেতন দিয়েছি, বেতন হচ্ছে কি ব্যয় বাড়লে ডেবিট, অন্তত দেয় নেই তাই বাকি আছে, তাই বকেয়া বেতন। আর নাম হবে না, নাম হয় সাধারণত দেনাদার পাওনাদারের ক্ষেত্রে। আচ্ছা এবার দেখো কি বলছে, 2017 সালে অক্টোবর 1 তারিখে সাবিনা ইয়াসমিন নিজস্ব জমি বিক্রয় করে 2 লাখ টাকা, এবং কি তার সাবিনা এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানের নামে ব্যাংক হতে
1 লাখ টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছে। অক্টোবরের 5 তারিখে 40,000 টাকা আসবাবপত্র ক্রয় করছে। অক্টোবর 10 তারিখে নগদে কি করছে? জনাব মাসুদের নিকট 30,000 টাকার পণ্য বিক্রি করছে। যাক অনেক কিছু করছে। সাবিনা এন্টারপ্রাইজের প্রারম্ভিক মূলধন কয় টাকা? প্রারম্ভিক মূলধন কত? এখানে আছে কত? এখানে আছে কত? 2 লাখ, আর এখানে আছে 1 লাখ, মোট কত? 3 লাখ। কিন্তু মাথায় রাখবা প্রারম্ভিক মূলধন সূত্র কি? প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। তো প্রারম্ভিক সম্পদ কত পেলাম? 2 লাখ, আর 1 লাখ কত? 3 লাখ। এখানে কাহিনী আছে, কাহিনী আছে। কি সূত্র? প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। এই জায়গায় যে ঋণটা, ঋণ নিয়ে ব্যবসা শুরু করলে ঋণ কি হয়? একবার যোগ হয়, একবার বিয়োগ হয়। কারণ কি? ঋণের জাবেদা করো, ঋণের জাবেদা হচ্ছে কি? নগদান ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট, নগদান ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। যেহেতু নগদান ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট, তার মানে কি? এটা একবার নগদ নামক সম্পদ, আরেকবার কি? দায়। তাই এই ঋণ একবার যোগ হবে, আরেকবার বিয়োগ হবে। মাথায় রাখবা একমাত্র এই জিনিসটা আমরা অনেকে ভুলে যাই বা আইলে ফেলাই, অনেক স্যারেরও আইলে ফেলাই, যে এই কখন যোগ করব কখন বিয়োগ করব। কোন সময় দেখে কি একবার যোগ হয় একবার বিয়োগ হয়, কোনোবার শুধু বিয়োগ হয়। যদি ব্যবসা শুরু করে মানে এখন, তখন কি এটা কি? এটার ভিতরে নগদ টাকা আছে, তার মানে কি? এটা সম্পদ, এটাই দায়িত্ব, একবার যোগ হবে একবার বিয়োগ হবে। কিন্তু এই টাকাটা এই ঋণে যদি পরের বছর যায়, পরের বছর কি এই ঋণের মধ্যে টাকা থাকবো না, তখন শুধু এটা দায়, তখন সেটা শুধু বিয়োগ হবে। তার মানে মাথায় রাখবা, মাথায় রাখবা, মাথায় রাখবা যে যদি ব্যবসা শুরু করে তাহলে কি ঋণের টাকা একবার যোগ হয় একবার বিয়োগ হয়। কিন্তু যখন উদ্ধৃত থাকবো যে ঋণ এত টাকা ছিল, তখন ওটা শুধু দায় হবে, ওটা শুধু বিয়োগ হবে। আচ্ছা, এখন তার মানে কি 3 লাখ থেকে 1 লাখ গেলে কত থাকে আমাদের? 2 লক্ষ টাকা। অক্টোবর 5 তারিখে লেনদেনটি কোন জাবেদায় লিপিবদ্ধ হবে? অক্টোবর 5 তারিখে কি করছে? আসবাবপত্র নগদে ক্রয় করছে। তাই নগদে ক্রয় করলে কি? নগদ জাবেদা। নগদ কোন জাবেদা? নগদের মধ্যে প্রাপ্তি না প্রদান? নগদে ক্রয় করছে, তার মানে কি? নগদ টাকা গেছে, নগদ প্রদান। 10 তারিখে লেনদেনটির সঠিক জাবেদা কোনটি? 10 তারিখে কি করছে? দেখো, নগদে জনাব মাসুদ দীর্ঘ 30,000 টাকা পণ্য বিক্রি করছে। তাই নগদান ডেবিট বিক্রয় ক্রেডিট, নগদান ডেবিট বিক্রয় ক্রেডিট, এই যেটা। এবার কি বলছে? 15 তারিখে লেনদেনের উৎস দলিল কোনটি? 15 তারিখে লেনদেন দলিল কি? 5,000। 15 তারিখে 5,000 টাকা কৃত পণ্য ফেরত প্রদান করছি। তা যদি 5,000 টাকা পণ্য ফেরত প্রদান করি, তাহলে এটা কি? কি কি ফেরত? ক্রয় ফেরত। আমি কিনছিলাম, ফেরত দিলাম, তার মানে কি? ডেবিট নোট। এরপরে এখান থেকে এই 1 নাম্বার অঙ্কটা 100% শিওর আসবে, 100%। 1 1 আর 2 একই টাইপের। এর মধ্যে 4 নাম্বার অঙ্কটা গেল কই? 4 নাম্বার অঙ্কটা অনেক দরকার। 4 নাম্বার এই যেটা, এটা অনেক ইম্পর্টেন্ট। এই 5 নাম্বার অঙ্কটা আসে না, কিন্তু এই অঙ্কটা একটু ডিফারেন্ট। এই অঙ্কটা একটু ডিফারেন্ট, এই অঙ্কটা একটু করে ফেলাইবা, এই অঙ্কটা একটু করে ফেলাইবা। আচ্ছা, এখানে আর আছে না। এবার দেখো কি বলছে? খতিয়ান, খতিয়ান, খতিয়ান এই অধ্যায় তোমাদের আছে। প্রথমত খতিয়ান কাকে বলে? প্রতিষ্ঠানে বিভিন্ন শ্রেণীর হিসাব, যেমন সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় ব্যয় ও লাভ ক্ষতি হিসাব সংরক্ষণ করা হয়। এসব হিসাব সমূহকে এক কথায় খতিয়ান বলা হয়। খতিয়ান কাকে বলা হয়? প্রতিষ্ঠানে কি করে আয় ব্যয়, সম্পদ, মালিকানা সত্ত্ব করে হিসাব সংরক্ষণ করি, এগুলোকে এক কথায় কি বলা হয়? খতিয়ান বলা হয়। আচ্ছা, একটি প্রতিষ্ঠানে কি থাকে? সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, এগুলো কি থাকে? ডেবিট বা ক্রেডিট। জের, জের মানে কি? আগের টাকা। যেমন ধর গত বছর নগদ টাকা, এই বছর কিছু থাকলে কি এটা কি? সম্পদের কি? এটা জের বুঝাইলো। এগুলো দেখবা খতিয়ান কোনটার মধ্যে কি রাখা আছে, এই কথাটা আসবে। খতিয়ান হিসাবের সকল বইয়ের রাজা, এটা আসবে, এটা আসবে। খতিয়ানকে কি বলা হয়? হিসাবে সকল বইয়ের রাজা বলা হয়। এবার জাবেদা ও খতিয়ানের পার্থক্য। জাবেদা ও খতিয়ান কি? হিসাবের চক্রের দুটি ধাপ। জাবেদা হচ্ছে তৃতীয় ধাপ, খতিয়ান হচ্ছে চতুর্থ ধাপ। আচ্ছা, পোস্টিং মানে কি? লিপিবদ্ধ করা। পোস্টিং মানে কি? লিপিবদ্ধ করা। এবার মাথায় রাখো কি বলছে? সিডির পুনরূপ কি? সিডি মানে ক্যারিড ডাউন, বিডি মানে বোরড ডাউন। মাথায় রাখবা সি থাক ক্যারিড, সিএফ মানে ক্যারিড ফরওয়ার্ড, বোরড ফরওয়ার্ড। এগুলা আসে না, আসে বাংলা। মাথায় রাখবা সি থাকলে নিত, সি থাকলে কি? এই যে সি থাকলে নিত, এই যে সি আছে, সি আছে, তো এই যে নিত, এই যে নিত। সি মানে ক্যারিড ডাউন, ডাউন মানে নিচে, তাই নিচে নিত। এই যে সি আছে তাই নিত, ক্যারিড ফরওয়ার্ড, ফরওয়ার্ড মানে সামনে নিত।
আর বরোড ডাউন, এই যদি বি বিডি থাকে মানে বি দিয়া থাকে, বি মানে হচ্ছে আনিত, বি মানে কি আনিত, আনিত, তার মানে কি বরোড ডাউন নিচে আনছে কোথা থেকে, উপরে থেকে, তার মানে কি উপর থেকে আনিত। আর বরোড ফরওয়ার্ড সামনে নিবে, তো কোথা থেকে সামনে নিবে, পিছন থেকে আনিত। আবার আরেকটু বোঝাই, এখানে মাথায় রাখবা এইগুলা একটার পরিবর্তে আরেকটা দিতে পারবো, মানে সিডির পরিবর্তে সিএফ, সিএফ এর পরিবর্তে সিডি দিতে পারবো, বিডির পরিবর্তে বিএফ, বিএফ এর পরিবর্তে বিডি দিতে পারবো। সাধারণ ব্যালেন্স, সম্পদ বাড়লে কি ডেবিট না, তো ডেবিট ব্যালেন্স, দায় বাড়লে কি ক্রেডিট না, তাই ক্রেডিট ব্যালেন্স, যেটা যেই বাড়ে ওই অনুযায়ী ব্যালেন্স হয়। জরুরি আইলো যে সাধারণত ব্যয়ের কোন ব্যালেন্স থাকে, ব্যয়ের জন্য কি থাকে, ডেবিট ব্যালেন্স থাকে। আবার এমন আসতে পারে পণ্য ক্রয়ের কোন ব্যালেন্স থাকতে পারে, করে কি ব্যয় না, ব্যয় বাড়লে ডেবিট ব্যালেন্স থাকতে পারে, এরকম বেতন ভাড়া এগুলো নিয়ে আসতে পারে। এখানে আর কিছু নাই, আরেকটা আছে সাধারণ খতিয়ান, সহকারী খতিয়ান। খতিয়ান দুই ধরনের, কয় ধরনের, দুই ধরনের, একটা সাধারণ খতিয়ান আর একটা সহকারী খতিয়ান। সাধারণ খতিয়ান কি, প্রত্যেকটি দফার উপর যে খতিয়ান হয় তাকে বলা হয় সাধারণ খতিয়ান, প্রত্যেকটি দফার উপর যে খতিয়ান হয় তাকে কি বলা হয়, সাধারণ খতিয়ান। যেমন ক্রয় বিক্রয় ভাড়া নগদান দেনাদার পাওনাদার, এগুলো কি আমাদের সাধারণ খতিয়ান। সাধারণ খতিয়ান প্রত্যেকটি কি, যেমন নগদান মূলধন ক্রয় বিক্রয় এগুলোর উপর যে খতিয়ান হয় তাকে বলা হয় সাধারণ খতিয়ান। আর সহকারী খতিয়ান কি, সহকারী খতিয়ান হচ্ছে কি প্রত্যেকটি দেনাদার এবং পাওনাদারের উপর আলাদাভাবে যে খতিয়ান তাকে বলে কি সহকারী খতিয়ান। ধরো কইলো আমার প্রতিষ্ঠানে শাকিল নামে একটা হিসাব আছে, শাকিল ক্রয় করছে, শাকিল ফেরত দিছে, শাকিল টাকা টাকা দিছে, তো এই যে এগুলা শাকিল নিয়ে যে হিসাব এটাকে বলা হয় কি সহকারী খতিয়ান। কিন্তু শাকিল নাম না লিখে যদি আমরা শুধু দেনাদার বা পাওনাদার লিখি তাহলে হচ্ছে কি এগুলা সাধারণ খতিয়ান। সহকারী খতিয়ানের জন্য আলাদা নামের উপর হবে, মাথায় একবার নাম হবে, সহকারী খতিয়ান ক্ষেত্রে কি হবে, নাম হবে। এখানে আর আছে কিনা দেখতে নাই। কোনটি থেকে ব্যবসায় মোট সম্পদ দায় মালিকানা সত্ত্ব ও দায় ব্যয় সম্পদ ও দায়ের পরিমাণ জানা যায়, কিসের মাধ্যমে, খতিয়ানের মাধ্যমে। কোন খতিয়ান, সাধারণ খতিয়ানের মাধ্যমে। এবার দেখ কি বলছে, দেনাদার ও পাওনাদার জন্য আলাদাভাবে যে খতিয়ানকে কি বলা হয়, সহকারী খতিয়ান। খতিয়ান হিসেবে কি বই, পাকা বই আর স্থায়ী বই। প্রাথমিক বই হিসেবে জাবেদা, তার মানে 2 ও 3। এবার কি বলছে, ব্যয় হিসাব সময় সর্বদা কোন জের প্রকাশ করে, ব্যয় কি ডেবিট না, তা ডেবিট জের প্রকাশ করে। খতিয়ান প্রস্তুতের ক্ষেত্রে কিসের ক্ষেত্রে, চলমান জের ছক অনুসরণের ফলে, চলমান জের ছক অনুসরণের ফলে কি হয়, মোট ডেবিট পোস্টিং এর পরিমাণ জানা যায়, মোট ক্রেডিট পোস্টিং এর পরিমাণ জানা যায়, হ্যাঁ প্রতিনিয়ত হিসেবে জের পাওয়া যায়, তিনটাই সঠিক, তিনটাই সঠিক। চলমান যে সকলে কি নগদ নগদ ডেবিট টাকা পাম, নগদ নগদ ক্রেডিট পাম, নগদ নগদ কি জের পাম। এখানে আমি একটু পড়াই দেই, একটু জিনিস দেখাই দেই তোমাকে। চলমান জের ছকে ঘর 60টা, কয়টা, 1 2 3 4 5 6 7। টাকার ঘর কয়টা, 4টে, টাকার ঘর কয়টা, 4টে, 1 2 3 4। আর টি ছকের ক্ষেত্রে কয়টা, 8টা, টি ছকের ক্ষেত্রে কয়টা, টি ছকের ক্ষেত্রে 8টা, 8টা 8টা 8টা। টি ছক গেলি কোথায়, এই গিলি কোথায়, এই যে টি ছক, ধরো টি ছকের ক্ষেত্রে ঘর কয়টা, 1 2 3 4, এক পাশে 4টা করে, দুই পাশে কয়টা ঘর, 8টা ঘর। আচ্ছা আমরা নবীতিক সলভ করতেছি, নবী থেকে চলে যাই। হিসাবের ডেবিট দিকে যোগফল ক্রেডিট দিকে যোগফল অপেক্ষা বেশি হলে কোন উদ্দীপ্ত প্রকাশ করবে, মানে ডেবিট দিকের যোগফল ক্রেডিটের চেয়ে বেশি হলে কোন উদ্দীপ্ত, অবশ্যই ডেবিট উদ্দীপ্ত, মানে যে দ্বারা টাকা বেশি ওই উদ্দীপ্তে প্রকাশ করে। হিসাব খতিয়ানে ব্যবহৃত সিডি দ্বারা কি বোঝায়, সি মানে কি নিত,
তাই সিডি মানে ক্যারি ডাউন মানে নিচে নিত। এবার কি বলছে খতিয়ানের ডেবিট উদ্ধৃত কোনটি? সম্পদ বাড়লে ডেবিট, খরচ বাড়লে ডেবিট, মানে 1 ও 2। সহকারী খতিয়ান কোনগুলা? সহকারী খতিয়ান হয় প্রত্যেকটা দেনাদারের উপরে এবং পাওনাদারের উপরে। আচ্ছা, খতিয়ান প্রস্তুতের জন্য কি লেনদেনের বিশ্লেষণ অত্যাবশ্যক, জাবেদাভুক্তকরণ অত্যাবশ্যক, জাবেদাভুক্তকরণ সহায়ক। মাথায় রাখবা জাবেদা অত্যাবশ্যক না, জাবেদা সহায়তা করে আর লেনদেন বিশ্লেষণ করা দরকার। তার মানে কত? 1 আর 3। এবার দেখো কি বলছে খতিয়ান উদ্ধৃতি দিয়ে কোনটি প্রস্তুত করা হয়? খতিয়ান উদ্ধৃতি দিয়ে আমরা কি রেওয়া মিল প্রস্তুত করি। এইখানে দেখো 13 তারিখে সাধারণ জাবেদা, 13 তারিখে কি করছে আসবাবপত্র হিসাব আছে 2000 টাকা। এই উপরে আমরা কি হিসাব করতেছি? নগদান। তো টাকাটা কোন সাইডে? ডেবিট সাইডে না? তো নগদান ডেবিট কি হবে? নগদান ডেবিট। নগদান ডেবিট আছে কোথায়? এই একমাত্র এখানে। আর এখানে আসবাবপত্র কি হবে? ক্রেডিট হবে। গ নাম্বারটা নগদান ডেবিট, আসবাবপত্র ক্রেডিট। নগদান হিসাবটির সমাপনী উদ্ধৃত কত টাকা? এখানে উদ্ধৃত কত টাকা আসবে একটু খেয়াল করো। উদ্ধৃত কত টাকা আসবে? এখানে কত? 10,000 টাকা না? কোন সাইডে? ডেবিটে। আবার টাকা আছে কোথায়? ডেবিটে। তো ডেবিটে ডেবিট হলে কি বাড়বো? কত হয়? 12,000। কত হাজার? 12,000। আর এখানে দেখো আবার 5,000 টাকা ক্রেডিট মানে কমছে, তো কত হইলো? 7,000। আবার 8,000 টাকা ডেবিটে, এটা টাকাটাও ডেবিটে, এই টাকাটাও ডেবিটে, কত হয়? 15,000। আল্লাহ, 15,000। হিসাবটি থেকে জুন মাসে নগদ লেনদেন সম্পর্কে যা প্রকাশ পাইল তার নগদ কত হইলো? 15,000 টাকা। কি আছে? উদ্ধৃত কত আছে? লাস্টে তোমার কত টাকা আছে? 15,000 টাকা আছে। আর এখানে কি নগদ প্রাপ্তি 10,000। হ্যাঁ, নগদ টাকা পাইছে কত? 8 আর 2 কত? 10,000। হ্যাঁ, নগদ প্রদান গেছে কত? 5,000। সমাপনী হাতে নগদ কি 5,000 না? সমাপনী হাতে নগদ কত হাজার? 15,000। তার মানে উত্তর 1 ও 2। এখান থেকে অঙ্ক করবা কোনটা আমি একটু দেখাই দিই। 1 নম্বরটা খুব দরকার, 1 নম্বরটা খুব দরকার। আর এই যে অঙ্কটা 1,000 কোটি % শিওর, 1,000 কোটি % আমি দিতে থাকি, তোমরা বুঝে নিও। এত পার্সেন্ট শিওর আসবে এটা, ঠিক আছে? একটু বুঝাই দিই। সাধারণ কয়ে দেনে ক্রয় খতিয়ান করবা, বিক্রয়ের খতিয়ান করো। কয়ে দিছে কি সাধারণ খতিয়ান। সাধারণ খতিয়ান কেমন করবা? আগে এটা জাবেদা করবা। এটা জাবেদা করে দেখবা যে কি হিসাব পাই। এটা জাবেদা করলে যেমন ধরো ক্রয় পাই, পাওনাদার পাই, ক্রয় পাওনাদার। আবার এটাও ক্রয় পাওনাদার, এটা কি ক্রয় ফেরত পাওনাদার। তার মানে কি হিসাব পাইলাম? ক্রয় পাইলাম, ক্রয় ফেরত পাইলাম, পাওনাদার পাইলাম। ক্রয় ফেরত পাওনাদারের উপর আলাদাভাবে যদি খতিয়ান করি সেটা হবে কি সাধারণ খতিয়ান। আর সহকারী খতিয়ান হবে কিভাবে? এর নাম কি আছে? নাম আছে আমাদের কি ফারহান, ফারহান, ইরফান, ইরফান। এইগুলোর উপরে যে হিসাব করুন কয়টা? ফারহান কি 2টা নাম আছে, ইরফান 2বার আছে। তার মানে ফারহানের উপরে একটা হিসাব, ইরফানের উপরে একটা হিসাব। এই দুইটা নিয়ে যে খতিয়ান হবে এটাকে বলা হয় কি সহকারী খতিয়ান। এই সহকারী খতিয়ানের জন্য আলাদা কোনো ছক নাই, উইয়াকে হয় টি ছক করবা না হয় চলমান জের ছক করবা। এই অঙ্কটাও খুব দরকার, এই অঙ্কটাও খুব দরকার, কারণ এটা হচ্ছে খতিয়ান থেকে জাবেদা করতে হয়, খতিয়ান থেকে জাবেদা করতে হয়। আচ্ছা, এবার নগদান বই তোমাদের নাই। এবার রেওয়া মিল, রেওয়া মিল মানে কি? দাড়ি পাল্লার মতো, এক সাইডে ডেবিট টাকা থাকবে আর এক সাইডে ক্রেডিট টাকা থাকবে। ডেবিট সাইডে কি কি থাকবে? সম্পদ, সম্পদ এবং ব্যয়। আর ক্রেডিট সাইডে কি? মালিকানা সত্ত্ব, দায় আয় বা আয় দায় মালিকানা সত্ত্ব। আচ্ছা, এবার রেওয়া মিলের ধারণা, এই যে সংজ্ঞা, খতিয়ানের হিসাবগুলো গাণিতিক নির্ভুলতা যাচাই করার জন্য কোনো নির্দিষ্ট দিনে একখানে পৃথক খাতায় বা কাগজে সকল হিসাবে উদ্ধৃতিকে ডেবিট ও ক্রেডিট এই দুই ভাগে বিভক্ত করে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে কি বলা হয়? রেওয়া মিল বলা হয়। খতিয়ানের হিসাবগুলো কি নির্ভুলতা যাচাই করার জন্য একটা পৃথক খাতায় ডেবিট ক্রেডিট আলাদা করে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে কি বলা হয়? রেওয়া মিল বলা হয়। দুই দিকের যোগফল সমান না হলে বুঝতে হবে দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী কোনো ভুল আছে। রেওয়া মিলের উদ্দেশ্য কি? জাবেদা ও খতিয়ান লেনদেনগুলো সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে কিনা, আর্থিক বিবরণী তথা সহজ হয়। রেওয়া মিলের কারণে কি আর্থিক বিবরণী সহজ হয়? আর কিছু এখানে পড়া লাগবো? খতিয়ানের সকলদের একসাথে মিলে আর্থিক বিবরণী প্রস্তুতের সময় ও শ্রমে কম লাগে। এই যে IASC এর 15 পর্ব ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি, এটা মাথায় রাখবা। আর রেওয়া মিলের কি? রেওয়া মিলের নির্দিষ্ট কোনো ছক নেই, রেওয়া মিলের নির্দিষ্ট কোনো কি নেই? ছক
নেই, রেওয়া মিলের নির্দিষ্ট কোনো ছক নেই। লেনদেন চিহ্নিত করার পর প্রাথমিকভাবে সেগুলোকে জাবেদায় তারিখের ক্রম অনুসারে কি করা হয়, লিপিবদ্ধ করা হয়। আচ্ছা এখানে আর কি কি আছে আমি দেখি, একটু দেখি। আচ্ছা রেওয়া মিলে কি কি আসবে না এই জিনিসগুলো একটু মাথায় রাখি। রেওয়া মিলে আসবে না প্রারম্ভিক টাকা, রেওয়া মিলে আসবে না কি কি আসবে না মাথায় রাখবা, প্রারম্ভিক টাকা সমাপনী বস্তু রেওয়া মিলের শত্রু। প্রারম্ভিক টাকা কি কি, প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক ব্যাংক জমা, এগুলা কি রেওয়া মিলে আসবে না। আবার সে কি লিখে দেয়, এগুলা আসবে না। আর সমাপনী বস্তু মানে কি, সমাপনী মজুত পণ্য, সমাপনী মণিহারি, এগুলো আসবে না। আর মজুত পণ্যের ক্ষেত্রে গেল এগুলা। তাহলে সমন্বিত করায় যদি থাকে, সমন্বিত করার সূত্র কি, সমন্বিত করার সূত্র মুখস্থ করো, এটা আসবে। সমন্বিত করেছে কি, প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট করায় বিয়োগ সমাপনী মজুত পণ্য, এটা বলা হয় সমন্বিত করায়। এই সমন্বিত করায় যদি থাকে তাহলে এটার ভিতর কি কি আছে, প্রারম্ভিক মজুত নিট করায়, এই দুইটা আসবে না। সমাপনী মজুত কিন্তু রেওয়া মিলে আসে না, তাই এটা বিয়োগ আছে দেখে সমাপনী মজুতটা কি করুন, রেওয়া মিলে আসবে ডেবিট পাশে। আর সমন্বিত করায় কি সম্পদ, তাই ব্যয়, তাই ডেবিট। আরেকবার, সমন্বিত করায় থাকলে কি তুমি সমন্বিত করায় আনবা, তুমি কি করবা সমন্বিত করায়, তাই সমন্বিত করায় আনা মানে কি, এটার ভিতর প্রারম্ভিক মজুত পণ্য নিট করায় অলরেডি আছে, তার মানে কি রেওয়া মিলের ভিতরে যদি নিট করায় বা প্রারম্ভিক মজুত থাকে এগুলো আসবে না। এবং কি সমাপনী মজুত পণ্য তো রেওয়া মিলে যায় না। সমন্বিত করার মানে কি, এর মধ্যে সমাপনী মজুত বিয়োগ করা আছে, তার মানে কি এটা যদি আবার যোগ করে দেই তার মানে কি কাটাকাটি হয়ে গেল, এটা আর আসলো না। সকল প্রকার সঞ্চিতি কি ক্রেডিট, শুধু কি পাওনাদারের উপর বাট্টা সঞ্চিতি বাদে। আচ্ছা এগুলো আর কিছু নয়, সম্ভাব্য কোনো কিছু রেওয়া মিলে আসবে না, যেমন ধর সম্ভাব্য সম্পদ, সম্ভাব্য দায়, এগুলো কি রেওয়া মিলের ভিতরে আসবে না। রেওয়া মিলের যে ভুল, দুই ধরনের ভুল, যে সমস্ত ভুল ধরা পড়ে, এগুলোর বলা হয় কি একতরফা ভুল। যে ভুল ধরা পড়ে এগুলোকে বলা হয় একতরফা ভুল, মানে এক পক্ষের ভুল। আর একতরফা ভুলগুলো কি ধরা পড়ে যায়, এগুলোর মধ্যে কি আছে, বাদ পড়া ভুল, মানে একটা লেনদেন করলা, আমাদের কি করলা, একটা ডেবিট উঠাইলে ক্রেডিট উঠাইলে না, এগুলোর কারণে কি যোগফল পার্থক্য দেখা যায়, তার মানে কি এগুলো কি ভুল ধরা পড়ে। আচ্ছা তারপর সে লেখার ভুল মানে কি, ধরো একটা লেনদেন দুইবার ডেবিট করলা অথবা দুইবার ক্রেডিট করলা, এগুলো বলা কি লেখার ভুল। এই ভুলগুলো কি রেওয়া মিলে ধরা পড়ে যায়। তারপর আছে টাকার অঙ্কে ভুল, কিসের অঙ্কে ভুল, টাকার অঙ্কে ভুল, ধর 2000 জায়গায় 20,000 বা 20,000 জায়গায় 2000 লিখলাম, এগুলো টাকার অঙ্কে ভুল, এই ভুলগুলো ধরা পড়ে। ক্ষতি উদিত নির্ণয়ের ভুল, এই যে ভুলগুলো পড়াইতেছি এই ভুলগুলো কি ধরা পড়ে, কিন্তু তোমার পরীক্ষা আসবে যে ভুলগুলা ধরা পড়ে না, যে ভুলগুলা ধরা পড়ে না, যে ভুলগুলো ধরা পড়ে না এগুলো বলে কি দুতরফা ভুল। কি ভুল, দুতরফা ভুল। আচ্ছা দুতরফা ভুল দুই ভাগ করছে, কয় ভাগে ভাগ করছে, দুই ভাগে। এটা হচ্ছে কি করণিক ভুল, আর এটা নীতিগত ভুল। এই নীতিগত ভুল থেকেই 80% প্রশ্ন আসবে। আচ্ছা আগে আসি আমাদের করণিক ভুল। করণিক ভুলের মধ্যে প্রথম আছে কি বাদ পড়ার ভুল, মানে কি একটা লেনদেন পুরোটা বাদ পড়ে গেল গা, তার মানে কি মোট ডেবিট টাকা মোট ক্রেডিট টাকা কি হবে, সমান হবে। কারণ একটা লেনদেন বাদ পড়া মানে কি, এটা ডেবিটও বাদ পড়ছে ক্রেডিটও বাদ পড়ছে, আলটিমেটলি রেওয়া মিলে যাবে, কিন্তু আমাদের কি এটা ভুল থেকে যাবে। তাই যে ভুল কি পুরাটা লেনদেন বাদ পড়ে যায় ওটাকে বলা হয় কি বাদ পড়ার ভুল। তারপর আছে লিখার ভুল। কি ভুল, লেখার ভুল। লেখার ভুলের আরেক নাম হচ্ছে টাকার অঙ্কে ভুল। লেখার ভুলের আরেক নাম কি টাকার অঙ্কে ভুল। টাকার অঙ্কে ভুল কি, ধর 10,000 টাকা লেনদেন, 10,000 টাকার একটা লেনদেন, তুমি 10,000 টাকা লেনদেন কি করছো, যখন লেখছো উভয় পক্ষে 1,000 লেখছো, কোন দুইটাই কিন্তু কম বেশি না, দুইটার ক্ষেত্রে 1,000 লেখছো, তার মানে কম লেখছো কত 9,000 অথবা বেশি লেখছো। এরকম যদি হয় কখনো দুই পক্ষে এক সমান টাকা লেখলে তাহলে কি একটা ভুল থাকে যায়, এগুলোর বলে দুতরফা ভুল, কিন্তু এই ভুল ধরা পড়ে না। এবার বেদাখিলার ভুল। বেদাখিলার ভুল মানে জাবেদার ভুল। এই জাবেদার ভুলের মাথায় রাখবা এগুলা নামে ভুল হবে। কি হবে, নামে ভুল হবে, নামে ভুল। নামে ভুল কেমন স্যার, যেমন ধরো রহিমের নিকট ক্রয় করছি, তাই জাবেদা কি হলো, রহিমের নিকট হতে ক্রয় করছি, তাই জাবেদা হচ্ছে ক্রয় ডেবিট, রহিম হিসাব ক্রেডিট। এই রহিমের জায়গায় তুমি করিম লাগাই দিলা, কিন্তু রেওয়া মিল কিন্তু মিলিয়ে গেল গা, দুইটাই কিন্তু ক্রেডিট, কিন্তু এগুলা ভুল থাকলো। পরিপূরক ভুল কি, একটা ভুল দিয়ে আরেকটা ভুলে কাউন্টার দেওয়া, মানে একটা ভুল দিয়ে আরেকটা ভুল ঠিক করা, এগুলা কি বলা হয় পরিপূরক ভুল। পরিপূরক ভুল। তো এই পরিপূরক ভুল থেকেও সাধারণত প্রশ্ন আসে, ধরো এক জায়গায় তুমি কি করলা, ডেবিট পাশে 2,000 টাকা কম রাখলা, কম লেখলা,
আরেকবার যায় কি ডেবিট পাশে কি 2000 টাকা বেশি লিখে দিলা, অথবা ক্রেডিট পাশে আবার কি কম লিখে দিলা। এরকম দিয়া যদি একটা ভুল দিয়া যদি সমাধান করতে পারি, এগুলো বলে কি আমাদের পরিপূরক ভুল। এরপর আসি নীতিগত ভুল। কি ভুল? নীতিগত ভুল। আচ্ছা, নীতিগত ভুল আগে একটু দাগ দিয়ে দেই। দাগান লাগবে না, থাক। নীতিগত বলেছে কি মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় এবং মূলধন জাতীয়, দেখো কি বলছে, মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় এবং মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় রাখলে, মানে একটা মুনাফা জাতীয় জিনিসকে মূলধন জাতীয় রাখলে, অথবা মূলধন জাতীয় জিনিসকে মুনাফা জাতীয় রাখলে, অথবা সম্পদ মাথায় রাখো সম্পদের ব্যয় রাখলে, ব্যয় বেড়ে সম্পদ লিখলে কি তোমার কি ভুল? নীতিগত ভুল। এই নীতিগত ভুলগুলা কি মাথায় রাখতে হবে ভালো করে। আর এটা কেন হয়? হিসাব বিজ্ঞানের রীতিনীতি লঙ্ঘনের মাধ্যমে। এইখানে যে কথাটা দাগ দিলাম না, এখান থেকে প্রশ্ন আসবে। হিসাব বিজ্ঞানের স্বীকৃত রীতিনীতি লঙ্ঘনের মাধ্যমে যে ভুল সংঘটিত হয়ে থাকে তাকে বলা হয় নীতিগত ভুল। এটা থেকে আসবেই, এটা থেকে আসবে। আমি একটু লিখে দিয়ে আসবে। আচ্ছা, এই ভুলের কারণে কি এটা ভুল, কিন্তু এই ভুল থেকে যাবে। উদাহরণস্বরূপ স্যার, আসবাবপত্র ক্রয় করছো, আসবাবপত্র ক্রয় যাবে দেখে আসবাবপত্র ডেবিট, নগদান ক্রেডিট। তুমি আসবাবপত্র না লিখে ক্রয় লিখলা, ক্রয়ও কিন্তু ডেবিট, তোমার রেওয়া মিল মিলে যাবো, কিন্তু কি আলটিমেটলি ভুল থেকে যাবে। আচ্ছা, অনিশ্চিত হিসাবের ক্ষেত্রে মাথায় রাখবা, দুই ধরনের পার্থক্য বলা হয় কি অনিশ্চিত হিসাব। এই অনিশ্চিত হিসাবের ক্ষেত্রে যদি ক্রেডিট পাশে টাকা টান খায়, তখন দেখবা মূলধন আছে কিনা। যদি মূলধন না থাকে তাহলে ওই অনিশ্চিত হিসাব না লিখে লিখবা কি মূলধন হিসাব লিখবা। এবার খেয়াল করো, রেয়ামিল প্রস্তুতির উদ্দেশ্য কি? আর্থিক অবস্থা নির্ণয় নাকি গাণিতিক শুদ্ধতা যাচাই? গাণিতিক শুদ্ধতা যাচাই। রেয়ামিলের ডেবিট থেকে কি কি হবে? উত্তোলন ডেবিট হয়, বিক্রয় ফেরত ডেবিট হয়। আচ্ছা, তার মানে কত? 2 ও 3। কোনটি অন্য তিনটি হতে ভিন্ন? প্রশিক্ষণ ভাতা কি ব্যয়, বিমা সালামি ব্যয়, খাজনা করো ব্যয়, কিন্তু বিক্রয় কি আয়। তার মানে এটা কি অন্য তিনটা হতে আলাদা। রেয়ামিল অন্তর্ভুক্ত হবে কি কি? রেয়ামিল আসে প্রারম্ভিক মজুত পণ্য আসবে। কি আসবে? প্রারম্ভিক মজুত পণ্য রেয়ামিল আসে। কারণ আমাদের আসবে না প্রারম্ভিক টাকা। টাকা মানে কি? এই যে হাতে নগদ, এটা কি রেয়ামিল আসবে না। তার মানে কি সমাপনী হাতে নগদ আসবে। তার মানে 1 ও 3। দেখো, রেয়ামিল একটি হিসাবে ডেবিটদের 130 টাকা ভুলে ক্রেডিট কলমে লেখা হয়েছে। কোন কলমে? ক্রেডিট। অন্য সবকিছু ঠিক থাকলে রেয়ামিল দুই পাশের পার্থক্য কত হবে? দেখো একটু ভাবো, এই রেয়ামিল একটি হিসাবে জেড 130 টাকা আছে, এটা ভুলে ক্রেডিটে লেখা হয়েছে। তো এটা কোথায় লেখা কথা ছিল? ডেবিট পাশে। অন্য সবকিছু ঠিক থাকলে রেয়ামিল দুই পাশে পার্থক্য কত হবে? আমাদের 260 টাকা। কিভাবে? একটু খেয়াল করো, মাথায় রাখবা এক পাশের জিনিস অপর পাশে চলে গেলেই ডাবল হয়ে যায়। আমি একটু ছক একটা দেখাই। ধরো রেয়ামিল মিলে গেছে গা, রেয়ামিল মিলছে কি এই সাইডে কত টাকা থাকলে? 130 টাকা থাকলে। কয় টাকা থাকলে? 130 টাকা থাকলে। কিন্তু এই জিনিসটা এখান থেকে বাদ হইয়া এইখানে এসে পড়ছে। তার মানে এইখানে কমছে 130 টাকা, এখানে বাড়ছে কত টাকা? 130 টাকা। তার মানে পার্থক্য কত? 260 টাকা। আমি যদি তোমাকে আর একটু অন্যভাবে দেখাই, ধরো এখানে মোটামুটি সব মিলাইয়া আচ্ছা, ধরো এখানে আর অনেক টাকা আছে, এই সাইডে 1000 টাকা আছে, এই সাইডে 1000 টাকা আছে। এই সাইডে 1000 টাকা হলো কি 130 টাকা থাকার ফলে মিলছে। কিন্তু দেখলাম কি যে এখানে 130 টাকা এই সাইডে এসে পড়ছে। তাহলে 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 কি হবে একটু খেয়াল করো, এইখানে 130 টাকা কি হলো? কমলো। তো 130 টাকা কমলো কত থাকে? 870 টাকা। আর এখানে 130 টাকা বাড়ার ফলে হলো এখানে 130 টাকা বাড়ার ফলে এখানে হইলো কত? 1130 টাকা। এখন দুইটা পার্থক্য কত? 1130 মাইনাস 870 মানে 260 টাকা। আর এটা শর্টকাট কি? এক পাশে লেনদেন, অপর পাশে গেলে ডাবল পার্থক্য হয়ে যাবে। অনিশ্চিত হিসাব রেয়ামিলে কি প্রকাশ করে? অনিশ্চিত হিসাব নামে কোনো হিসাব তো নাই, জাস্ট পার্থক্য নির্দেশ করছে। ডেবিট ও ক্রেডিট কলামের পার্থক্য। আসবাবপত্র বিক্রয় 5000 টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট করেছে। আসবাবপত্র কি সম্পদ? সম্পদের বিক্রয় মানে আয় লেখছি।
আমাদের মাথায় রাখবা সম্পত্তির ব্যয় অথবা ব্যয়ের সম্পদ অথবা কি সম্পত্তির আয় আয়ের সম্পদ লিখলে তোমার কি হবে, এগুলা আমাদের নীতিগত ভুল। কি ভুল? নীতিগত ভুল। আচ্ছা, নিচে কোন ভুলটির কারণে রেওয়া মিলে উভয় দিক মিলে দেব? কোন দিকে আমাদের দুতরফা ভুল হইলে, যেমন ক্রয়ে 500 টাকা বেশি ডেবিট করলে কি রেওয়া মিল মিলবো না। বেতন 2 বার ডেবিট করলে জীবনে রেওয়া মিল মিলবো না। আসবো তো ক্রয় করে ক্রয় ডেবিট করছো, আসবো তো ক্রয় করলে কি হয়? আসবো তো ডেবিট না, তুমি যে ক্রয় ডেবিট লেখছো তার মানে কি রেওয়া মিল মিলে যাবে। বেতন হিসাবকে 2500 টাকার পরিবর্তে 2000 টাকা ডেবিট এবং বিক্রয় হিসাবকে 5000 টাকার পরিবর্তে 4000 টাকা ক্রেডিট করা হয়েছে। মানে কি এখানে কি 500 টাকা কি করছে বেশি লেখছে, এখানে 500 টাকা কম লিখা মিলাই দিছে। মিলাই দিলে একটা একটা মিলাই দিলে কি ভুল? পরিপূরক ভুল। যে ভুলের কারণে অনিশ্চিত হিসাব সৃষ্টি হয়। কখন অনিশ্চিত হিসাব সৃষ্টি হয়? দেখো, যেগুলো একতরফা ভুল, মানে যে ভুলগুলো ধরা পড়ে, আসবো তো ক্রয় করে ক্রয় ডেবিট লেখছে, তার মানে কি এই ভুল জীবনও ধরা পড়বে না, কারণ আসবো তো ডেবিট করেও কি ডেবিট। এবার কি বলছে, পণ্য ক্রয় কি 10,000 টাকা ক্রয় হিসেব ক্রেডিট করছি 10,000, মানে ডেবিটের বদল ক্রেডিট করছি, জীবনও রেয়া মিল মিলবো না, অনিশ্চিত হিসাবে পড়বো। আসবো তো মেরামত 2,000 টাকা, মেরামত আসবো তো মেরামত 2,000 টাকা, আসবো তো হিসাব ডেবিট করছি কত 20,000 টাকা। এই যে মেরামত 2,000 টাকার বদল কত টাকা লিখছি 20,000 টাকা লিখছি, তার মানে কি এগুলোর কারণে কি আমাদের অনিশ্চিত হিসাব আইসা পড়বে, তার মানে 2 আর 3। জাফরি অ্যান্ড সন্স কি করছে, হিসাব রক্ষক 3,000 টাকা 6,000 টাকা 9,000 টাকা তিনটি হিসাবের সাথে প্রদত্ত প্রাপ্ত লেখা না থাকলে রেওয়া মিলে ক্রেডিট দিকে লিখলেন, ফলে রেওয়া মিল অমিল হয়। অবশ্যই অমিল হবে, কারণ কোনো কিছু ক্ষেত্রে প্রাপ্তি বা প্রদান যদি লেখা না থাকে, প্রাপ্ত বা প্রদত্ত ভাবকে আদান প্রদান বা কোনো কিছু লেখা না থাকলে মাথায় রাখতে হবে এগুলা দিছি, এগুলা কি দিয়েছি মানে ব্যয়, এগুলা কি ধরতে হবে ব্যয়, কিন্তু সে কি লেখছে আয়। আয় লেখার কারণ হচ্ছে কি 3 ক্রেডিট দিকে লেখছে। আচ্ছা, তাহলে অনিশ্চিত হিসাব কত হবে? অনিশ্চিত হিসাব হয় 6 3 9 আর 9 কত 18,000, কত হাজার 18,000। তিনি কোন লেনদেনগুলো ভুল লিখতে পারে? বেতন, কারণ এগুলো পাই দেই। কি লেখছে হিসাব রক্ষক যে হিসাবগুলো লিখতে ভুল করেছে তার মধ্যে রয়েছে কি কি? বেতন, এটা পাই দেই, কমিশন এটাও পাই এটা দেই, ব্যাটটা কি পাই দেই। তো এইগুলোর সাথে কিছু লেখা না থাকলে এগুলো কি ডেবিট লিখতে হয়। 1 2 3। এর মধ্যে কোনটা কোনটা পর আমি একটু কয়ে দেই, বইলে দিতেছি। এই যে 1 নম্বরটা অঙ্কের প্যাটার্ন মাথায় রাখবা, মূলধন পদ্ধতিও এগুলো আসে। এর মধ্যে 2 নাম্বারও দরকার, 3 নাম্বারটাও দরকার, এটা হচ্ছে অশুদ্ধ রেওয়া মিল শুদ্ধ করতে বলে। 4 নাম্বারও দরকার, 5 6 লাগবে না। এবার আর্থিক বিবরণী, আর্থিক বিবরণী লাস্ট অধ্যায়, আমাদের লাস্ট অধ্যায়, দেখি তো কি বলছে দেখো। আর্থিক বিবরণী প্রতিটি ব্যবসায়ে নির্দিষ্ট সময়ান্তে আর্থিক অবস্থা জানার জন্য কি আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। আর্থিক বিবরণীর দুটি প্রধান লক্ষ্য হয়েছে কি কি? আর হিসাব করে আর্থিক ফলাফল নির্ণয় করা এবং একটি নির্দিষ্ট তারিখে সম্পদ দায় ও মালিকানা সত্ত্ব নিরূপণ করা। এখানে একটু কথা আছে, কথা হয়েছে কি, এই যে আমরা আর্থিক ফলাফল নির্ণয় করব, এই ফলাফল নির্ণয় করাকে বলা হয় বিশদ আয় বিবরণীর মাধ্যমে নির্ণয় করা। কার মাধ্যমে নির্ণয় করা? বিশদ আয় বিবরণীর মাধ্যমে নির্ণয় করা বা নিট মুনাফা নির্ণয় করা। এখানে কি নির্ণয় করা? নিট মুনাফা নির্ণয় করা, বিশদ আয় বিবরণী করতে হয়েছে। আর এই জায়গায় যে আমরা সম্পদ দায় মালিকানা সত্ত্ব হিসাব করি, সম্পদ দায় মালিকানা সত্ত্ব হিসাব করি, এগুলার বলা হয় কি আমাদের আর্থিক বিবরণী প্রস্তুত করা। কি করা? আর্থিক বিবরণী প্রস্তুত করা। আচ্ছা, ইংলিশগুলো পড়বা। লাভ ক্ষতি নির্ণয়ের জন্য যে বিবরণী প্রস্তুত করা হয়, এই যে লেখা আছে লাভ ক্ষতি নির্ণয়ের জন্য যে বিবরণী প্রস্তুত করা তার নাম বিশদ আয় বিবরণী বা স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকাম, কম্প্রিহেনসিভ ইনকাম। আর সম্পদ দায় জানার জন্য আমরা যেটা তৈরি করি এটাকে বলা কি স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন অথবা উদ্ধৃতি অথবা ব্যালেন্স শিট। প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা জানার জন্য আন্তর্জাতিক হিসাব মান অনুযায়ী 5 প্রকারের আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। কয় প্রকারের? 5 প্রকারের আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। এসব কি আর্থিক বিবরণী প্রতিষ্ঠানিক আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা জানা যায়, এখানে কিছু না। আন্তর্জাতিক হিসাব মান আইএস মানে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, এই অনুযায়ী কি করছে আমাদের 1 অনুযায়ী 5 প্রকার আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। কি কি? বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী, আর্থিক বিবরণী। এই তিনটা তোমাদের বইতে আছে। নগদ প্রবাহ বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী, ব্যয় প্রয়োজন নোট, এগুলো এই দুটো আছে ইন্টারে।
পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের ব্যবসার ক্ষেত্রে কি প্রধান উৎস হলো কি বিক্রয়। বিশদ আয় বিবরণীকে 3টি ধাপে সাজানো হয়। কয়টি ধাপে? 3টি মানে কি প্রথমে আমরা কি করি মোট মুনাফা বের করি, তারপর পরিচালন মুনাফা, তারপরে নিট মুনাফা। তিনটি করি কি কি প্রথম মোট মুনাফা নির্ণয় করি, পরিচালন মুনাফা নির্ণয় করি, তারপরে নিট মুনাফা নির্ণয় করি। আচ্ছা এগুলা পড়ে নিবা কোনটার মধ্যে কি যায়, এগুলা শখ এখান থেকে কিছু আছে কিনা আর এখানে আর কিছু লাগবে না। আর্থিক বিবরণীতে 2 স্তরে তথ্য লিপিবদ্ধ করা হয়। কয় স্তরে? 2 স্তরে। আচ্ছা এগুলা 4টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম স্তরে সম্পদকে 4টি ভাগে ভাগ করেছে। যেমন ধরো আমাদের কি কি সম্পদগুলো 4 ভাগে ভাগ। স্থায়ী সম্পদ কি? স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, চলতি সম্পদ, অলিক সম্পদ। সম্পদকে কয় ভাগে ভাগ করছে? 4 ভাগে। কয় ভাগে? 4 ভাগে। আচ্ছা দ্বিতীয় স্তরে আছে কি মালিকানা সত্ত্ব আদায়, দায়কে 2 ভাগে ভাগ করছে। একটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায় আর একটা চলতি দায়। এবার দেখো আর্থিক অবস্থা বিবরণীতে সম্পদ দায়কে 2টি পদ্ধতিতে সাজানো হয়। সম্পদ দায়কে কয়টি পদ্ধতিতে সাজানো যায়? 2টি পদ্ধতিতে সাজানো যায়। একটা হচ্ছে কি স্থায়ী অগ্রাধিকার আর একটা তারল্য অগ্রাধিকার। স্থায়ী অগ্রাধিকার একটা কি তারল্য অগ্রাধিকার। স্থায়ী অগ্রাধিকার ও তারল্য অগ্রাধিকার। স্থায়ী অগ্রাধিকার অনুযায়ী কেমনে সাজাই দেখো। স্থায়ী অগ্রাধিকার অনুযায়ী আমরা প্রথমে স্থায়ী জিনিস আগে সাজাম। প্রথমে স্থায়ী সম্পদ, তারপর দীর্ঘমেয়াদী বিনিয়োগ, তারপর চলতি সম্পদ, অলিক সম্পদ। এটার বলা হয় স্থায়ী অগ্রাধিকার। আর আগে যদি চলতি সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, স্থায়ী সম্পদ, লাস্টে যদি অলিক সম্পদ লেখে এটার বলা হয় তারল্য অগ্রাধিকার। এই নিচে লেখা আছে দেখো, এই যে লেখা আছে স্থায়ী অগ্রাধিকার পদ্ধতিতে সম্পদ সাজানোর ক্ষেত্রে প্রথম স্থায়ী সম্পদ লিখতে হয়, এরপর বিনিয়োগ, এরপর চলতি সম্পদ, এরপর অলিক সম্পদ। আর আবার হচ্ছে কি দায় লেখার ক্ষেত্রে আগে কি দীর্ঘমেয়াদী দায়, শেষে চলতি দায় লেখে। আর পক্ষান্তরে তারল্য অগ্রাধিকার ক্ষেত্রে আগে লিখতে হয় কি স্থায়ী অগ্রাধিকার বিপরীত লেখা হয়, তবে অলিক সম্পদ কি সম্পদের শেষে দেখানো হয়। আচ্ছা মানে এই জায়গায় যে সিরিয়াল আছে এটা হচ্ছে স্থায়ী অগ্রাধিকার। আর এটা এইখানে এই জিনিসগুলো যদি উল্টেই লিখি তাই এগুলো কি হবে? এগুলো কি হবে আমাদের তারল্য অগ্রাধিকার। না দুঃখিত, এখানে এখানে এই জিনিসটা অন্যভাবে আছে। দেখো ব্যবসায় বিশদায় বিবরণী ও আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুতে হিসাব বিজ্ঞানের কিছু নিয়ম নীতি মানা হয়। সঠিকভাবে লাভ করতে সম্পদ দায় দেওয়ার পরিমাণ নিরূপণ করতে হলে এই নিয়ম নীতি অনুসরণ করা আবশ্যক। আচ্ছা প্রথম কি নীতি আছে? ব্যবসায়িক সত্তা নীতি। ব্যবসায়িক সত্তা নীতি মানে কি ব্যবসার মালিককে ব্যবসা থেকে পৃথক বিবেচনা করা হয়। এর মাথায় রাখলে হবে ব্যবসার মালিককে ব্যবসা থেকে পৃথক বিবেচনা করা হয়, এটাকে বলা হয় কি ব্যবসায়িক সত্তা নীতি। সত্তা মানে কি মালিক, সত্তা মানে কি মালিকানা। তো মালিক আর ব্যবসা কি আলাদা, এটাকে কি বলা হয় ব্যবসায়িক সত্তা নীতি। আচ্ছা এজন্য মালিক কর্তৃক মূলধন ব্যবসার একটি কি দায়। মালিক কর্তৃক মূলধন ব্যবসার কি দায়। দায় কত প্রকার? 2 প্রকার, একটা আন্তঃদায় একটা বহির্দায়। আমরা যে দায়গুলো জানি এগুলো বলা হয় বহির্দায়। আর মালিক যে টাকা পায় এটাকে বলা হয় আন্তঃদায়। আন্তঃদায়ের একটা মালিকানা সত্ত্ব। আর এই কারণে মালিক পণ্য উত্তোলন করলে যার কি মূলধনের পরিমাণ কমিয়ে যায়। আচ্ছা চলমান প্রতিষ্ঠান ধারণা মানে কি? চলমান প্রতিষ্ঠান ধারণা মানে কি একটা প্রতিষ্ঠান অনির্দিষ্টকাল পর্যন্ত চলবে। কি একটি এই ধারণা যে কিছু নির্দিষ্ট মেয়াদী প্রতিষ্ঠান ছাড়া অন্য প্রতিষ্ঠান অনির্দিষ্টকাল পর্যন্ত চলবে। আচ্ছা আর এই কারণে এখানে একটা জিনিস আছে খারাপ। আর এই নীতির কারণেই ব্যয়কে মূলধন আর মুনাফা জাতীয় এই 2টি ভাগে ভাগ করা হয়েছে। মূলধন জাতীয় আইটেম দ্বারা আমরা আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করি। কি দ্বারা? মূলধন জাতীয় আইটেম দ্বারা আমরা কি করি? আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করি। এবং আর্থিক বিবরণী প্রস্তুত করা সম্ভব। আর এই নীতি না থাকলে কি আর্থিক বিবরণী প্রস্তুত সম্ভব হতো না এবং অবশ্যই ধরারও প্রয়োজন হতো না। আমাদের অবশ্যই কেন ধরা হয়? চলমান প্রতিষ্ঠান ধারণা নীতি অনুযায়ী। এই ধারণা থেকে একটা প্রশ্ন আসবেই। এবার হিসাবকাল ধারণা চলমান নীতি অনুসারে কি ব্যবসা প্রতিষ্ঠানে কি নির্দিষ্ট কোনো আয়ুষ্কাল নেই।
চলমান প্রতিষ্ঠান নীতি অনুযায়ী কি ব্যবসার কি নির্দিষ্ট কোনো আয়ুষ্কাল নেই, কিন্তু আর্থিক অবস্থা জানতে অনির্দিষ্টকাল অপেক্ষা করা যায় না। তাই প্রতি বছর কি করা হয়, আর্থিক অবস্থা বিবরণী, বিশদ আয় বিবরণী ও আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করা হয়। প্রতিষ্ঠানের অনন্ত আয়ুষ্কালকে ক্ষুদ্র ক্ষুদ্র সমান অংশে বিবরণী কি করা হয়, ভাগ করা হয়। একে এক একটি ভাগকে হিসাবকাল বলে। আচ্ছা, এখানে কি কইছে কিছুই বুঝো নাই, আমি আরেকবার বোঝাই। যেমন ধরো আমরা কিছু কিছু প্রতিষ্ঠান প্রত্যেক বছর হিসাব করি, অথবা কিছু কিছু প্রতিষ্ঠান প্রতি 6 মাস পর পর বা 3 মাস পর পর হিসাব করে। এই যে নির্দিষ্ট সময় পর হিসাব করে, এটাকে বলা হয় কি হিসাবকাল। কি বলা হয়, হিসাবকাল। সাধারণত 1 বছর মেয়াদি হিসাবকাল হয়। সাধারণত হিসাবকাল কত বছর, সাধারণত হিসাবকাল 1 বছর মেয়াদি হয়। আচ্ছা, বকেয়া ধারণা। আয় বিবরণী শুধু নগদ প্রাপ্য ও নগদ প্রদানের উপর ভিত্তি করে প্রস্তুত করা হয় না, বকেয়া উপর ভিত্তি করে কি প্রস্তুত করা হয়, বকেয়া ধারণার উপর ভিত্তি করে বিশদ আয় বিবরণী প্রস্তুত করা হয়। বকেয়া ধারণা মানে কি, আমাদের হিসাব অনেক সময় এরকম করতো আগে নগদ ভিত্তি অনুযায়ী, যে যখন বাকিতে বিক্রি করছে ঠিক আছে, কিন্তু যখন নগদ টাকা পান তখন লেখতে এরকম, এর কোনো লেখালেখি নেই। কিন্তু বর্তমানে হিসাব এরকম না, বর্তমানে কি করি, যেদিন ক্রয় বিক্রয় হবে ওদিন হিসাব করি, যেদিন টাকা পাওয়া দেওয়া হবে ওদিন আবার হিসাব করি। তো এটা বলা হয় বকেয়া ধারণার উপর নির্ভর করে। রক্ষণশীলতা নীতি, এই রক্ষণশীলতার নীতিটা মাথায় রাখবা। রক্ষণশীলতা অনুযায়ী কি আমরা ওই যে যেমন ধরো আমরা আর্থিক বিনিয়োগ করার সময় আমাদের কি করি, সমাপনী মজুত পণ্য কোনটা নেই, কমটা নেই, কেন, কারণ সম্পদ কম দেখাইতে হয়, এগুলোর বলে রক্ষণশীলতা নীতি। তো এই নীতি অনুযায়ী কি মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে হতে হবে অত্যন্ত দূর সম্ভব, কি বলছে, রক্ষণশীল হতে হবে, অর্থাৎ যতদূর সম্ভব মুনাফা কম দেখাতে হবে। কি কম দেখাতে হবে, তাই ভবিষ্যতে সকল ব্যয় ও ক্ষতিকে আয় বিবরণীতে লিপিবদ্ধ করা হয়। কিন্তু আয়ের ক্ষেত্রে সম্ভাবনা থাকলে চলবে না, বরং নিশ্চিত হতে হবে। নিশ্চিত আয়কে আয় বিবরণী দেখাতে হবে, যেটা নিশ্চিত আয় ওইটাই আয় বিবরণী দেখাবে, যেটা সম্ভাবনা আছে এটা দিবে না। কিন্তু ব্যয়ের ক্ষেত্রে যেটা সম্ভাবনা আছে ওইটা লিখতে হবে। সম্ভাব্য আয়ের উপর ভিত্তি করে যদি মালিক নিট লাভের অংশ নিয়ে যান এবং ওই সম্ভব আয় যদি না আসে, তবে প্রকৃতপক্ষে মূলধন ভেঙে ফেললেন। ধরো আমি হিসাব করলাম ওখান থেকে আমার টাকা আসতে পারে, আমি আগে টাকা নিয়ে যাই, তাহলে তো হবে না। আর এটার কারণে রক্ষণশীলতার নীতির জন্য কি সম্ভাব্য কুরিন খরচ দেখানো হয়, যেটা বলি আমরা কুরিন সজ্জিতি। আর সমাপনী মজুতের বাজার মূল্য ক্রয় মূল্যের চেয়ে বেশি হলে সেটি দেখানো হয় না, বরং যেটি কম সেটি দেখা হয়। যেটা কম ওটা কি আমরা দেখাই, যেটা কম ওটা দেখাই সমাপনী মজুত পণ্য। ক্রয় মূল্য নীতি, এই নীতি অনুযায়ী কি স্থায়ী সম্পদকে যে মূল্যে ক্রয় করা হয়েছিল সেই মূল্যে প্রতি বছর লিখতে হবে। আমরা ক্রয় মূল্য নীতি কি, যেমন ধরো এই যে আসবাবপত্র এগুলো কিনি, এগুলো তো সবসময় এই শুরুর মূল্য থাকে না, তাই না, এটা প্রতি বছর কি চেঞ্জ হয়, কিন্তু আমাদের প্রতি বছর কি এই শুরুর মূল্যই দেখাইতে হবে, ক্রয় মূল্য দিতে হবে, দেখাইতে হবে, এটাকে বলা হয় ক্রয় মূল্য নীতি। সামঞ্জস্যতা নীতি, দেখো এই নীতি অনুসারে হিসাব বিজ্ঞান হিসাব সময় প্রত্যেক বছর একই পদ্ধতি করবা, মানে প্রত্যেক বছর হিসাব করুন না, আসলে এই বছর এই পদ্ধতি, আগের বছর আরেক পদ্ধতি হিসাব করলাম, এই বছর এই একতরফা করলাম, আগের বছর দুতরফা করলাম, বা এই বছর এই নীতি মানলাম, আরেক বছর অন্য নীতি মানলাম, এরকম না। প্রতি বছর একরকম নীতি মানাকে বলা হয় সামঞ্জস্যতার নীতি। বস্তুনিষ্ঠতার ধারণা কি, বস্তুনিষ্ঠতার ধারণা মানে কি, কোনটা কোন আইটেম ওইভাবে লেখা, যেমন যেটা অফিস সরঞ্জাম অফিস সরঞ্জাম নামে লিখবা, যেটা কি আমাদের অফিস সাপ্লাইস নামে লিখবা, যেটা মণিহারি নামে লিখবা, এগুলোর বলে কি বস্তুনিষ্ঠতার নীতি। যেমন ধরো ঘড়ি, স্টাপলার, পাঞ্চিং মেশিন, ক্যালকুলেটর ইত্যাদি কি দীর্ঘদিন ব্যবহৃত হয় কিন্তু এদের মূল্য কম হয়, এগুলা কি সাপ্লাইস হিসেবে লিখবা, কি হিসেবে লিখবা, এগুলাকে সম্পদ হিসেবে লিখলো, হিসাবকাল শেষে ব্যবহৃত অংশ সম্পদ না করে সংশ্লিষ্ট হিসাব বছরের হিসাব খরচ হিসেবে দেখাতে হবে। মানে তুমি 10,000 টাকা সাপ্লাইস কিনলা, এগুলা এই বছর যতটুকু ব্যবহার করলা অতটুকু ব্যয় দেখাইবা, বাকিটা সম্পদ দেখাইবা, পুরাটাকে আর সম্পদ দেখাইবা না। এটাকে বলা হয় বস্তুনিষ্ঠতার ধারণা। তোমরা এই 5 নাম্বার উদাহরণটা এই 5 নাম্বার অঙ্কটা পড়বা, এটা আসবে উদাহরণ 5। এই জায়গায় আর্থিক অবস্থা মূল্যায়ন, এই মূল্যায়ন থেকে পড়বা, দেখো কি কি পড়বা, দেখো নিট মুনাফার হারের সূত্র, বিনিয়োজিত মূলধনের সূত্র, বিনিয়োজিত
মূলধন, একটা হচ্ছে বিনিয়োগের ক্ষেত্রে কি, একটা বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার, একটা হচ্ছে বিনিয়োজিত মূলধন। এই সূত্রগুলো পড়বা, চলতি অনুপাত, তারল্য অনুপাত, এর সুন্দর মতো সূত্রগুলো আবার পেয়ে যাবা। বিশদ আয় বিবরণী প্রথম ধাপে ফলাফল কোনটি? বিশদ আয় বিবরণীতে প্রথম ধাপে কি পাই আমরা? মোট মুনাফা পাই। কি পাই? মোট মুনাফা পাই। এবার কি বলছে, বিক্রিত পণ্যের ব্যয়কে ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে কোনটি বিয়োগ করা হয়? বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ে কি বিয়োগ করি আমরা? সমপরি মজুত পণ্য বিয়োগ করি। লাস্টে আমরা প্রথমে শুরু করি প্রারম্ভিক মজুত দিয়ে, লাস্টে সমপরি মজুত পণ্য কি করি আমরা? বিয়োগ করি। পরিচালন আয় কি কি? বিক্রয় আর সেবা আয় কি আমাদের পরিচালন আয়? আর কোনো কিছু কি পরিচালন আয়? না, আসবো তো সম্পদ, তাই আসবে না। নিচের কোনটি সত্য? মুনাফা মূলধনের অংশ। মুনাফা মূলধনের হ্রাস ঘটায়। মূলধন শুধু মুনাফা থেকে আসে। মুনাফা মূলধনের বৃদ্ধি ঘটায়। কথা সত্য, এই যে মুনাফা মূলধনের বৃদ্ধি ঘটায়। মোট মুনাফা হলো কি? মোট মুনাফা কেমনে বাড়ি করি? বিক্রিত পণ্যের মোট নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ দেয়। নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ দেয়। অন্যান্য আয়ের অন্তর্ভুক্ত কি কি? অন্যান্য আয় কি? বিক্রয় ব্যতীত যত আয় আছে সবই কি অন্যান্য আয়। 1 ও 3। বিক্রয় 18,000, প্রারম্ভিক মজুরি এত টাকা, সমাপনী এত টাকা, ক্রয় এত টাকা, ক্রয় পরিমাণ এত টাকা হলে বিক্রিত পণ্যের ব্যয় কত? তো বিক্রিত পণ্যের ব্যয় বাইর করবে কেমনে? প্রথম প্রারম্ভিক মজুত, তারপর ক্রয় যোগ, তো 2500 টাকা, ক্রয় 13,400, এগুলা যোগ করবা, আর ক্রয় পরিবহন কি যোগ করবা, সমাপনী মজুত বাদ দিবা, তাহলে কি বিক্রিত পণ্যের ব্যয় বেড়ে গেল। আমি একটু হিসাব যদি করি মুখে মুখে, এখানে প্রারম্ভিক মজুত পণ্য আছে কত? 2500, ক্রয় কত আছে? 13,400, আর ক্রয় পরিমাণ আছে 700। এ করা যোগ হবে, এই যোগ থেকে কি দিবা? সমাপনী মজুরটা বাদ দিবা। এখন এখন দেখো কত হয় এখানে? 2500, 2000 আর 1000, সরি 13,000 আর 2000 কত? 15,000, 15,900, 900, 16,600, 16,600। এই 16,600 থেকে এই সমপনী মজুত পণ্য বাদ দিবা। সমপনী মজুত আছে 1700, আমি 16,800 থেকে 600 থেকে 1000 গেলে 15,600, 14,900, এনকি 14,900 আছে, এই যে 14,900। অবশ্যই কি করে? স্থায়ী সম্পদ হ্রাস করে, সম্পদের ক্রয় মূল্য হ্রাস করে। ব্যবহার ফলে স্থায়ী সম্পদের মূল্যের অবনতি, পুরাতন স্থায়ী সম্পদ বিক্রয়, পুরাতন স্থায়ী সম্পদের প্রতিস্থাপন পায়, এই যেটা ব্যবহারের ফলে স্থায়ী সম্পদের মূল্য অবনতি। সম্ভাব্য কুঋণ সঞ্চিতি রাখা হয় যখন, কখন সম্ভাব্য কুঋণ সঞ্চিতি রাখা হয়? দেওয়ালিয়া হয়ে গেলে না, দেনাদারকে খুঁজে পাওয়া যায় না, না দেনাদার নিকট প্রাপ্য অর্থ নিশ্চিত পাওয়া যাবে না, দেনাদার নিকট প্রাপ্য অর্থ আদায় নাও হতে পারে। এই যে দেনাদার নিকট প্রাপ্য অর্থ আদায় নাও হতে পারে, এই কারণে কি করি আমরা? সম্ভাব্য কুঋণ সঞ্চিতি রাখি। যদি মোট মুনাফা 70,000, পরিচালন ব্যয় তো অন্যান্য আয়ত হয়, তাই নিট মুনাফা কত? তাই মোট মুনাফা 70,000, এটার সাথে কি পরিচালন ব্যয় বাদ যাবো, তো থাকবো 35,000, অন্যান্য আয় যোগ হবো, তো কত? 35 আর 15 কত? 50,000। এই যে 50,000 টাকা। মোট লাভ হওয়া সত্ত্বেও নিট ক্ষতির কারণ কি? কি বলছে? মোট লাভ হয়েছে কিন্তু নিট ক্ষতি হয়ে গেল গা। মোট লাভের পরের কাজ, তার মানে কি? বিক্রিত পণ্যের ব্যয়ের কোনো কাজ নাই, মজুত পণ্য নিয়ে কোনো কাজ নাই। পরিচালন খরচ বৃদ্ধি পাইলে আমাদের নিট লাভ, নিট ক্ষতি হয়ে যায়। মানে প্রথমে মোট লাভ হয়েছে কিন্তু ক্ষতির ক্ষেত্রে আবার নিট হয়ে গেছে গা, মানে নিটের ক্ষেত্রে আবার ক্ষতি হয়ে গেছে গা, তখন কি? পরিচালন খরচ বাড়িয়ে গেলে কি ঝামেলা হয়ে যায়। কোনটি পরিচালন ব্যয়? নিয়মিত যে ব্যয় ওটা পরিচালন ব্যয়। যেমন ধরো অফিস খরচ, উত্তোলন কিন্তু ব্যয় না, বিবিধ ক্ষতি অন্যান্য ব্যয়, আর ঋণের শুধু কি অন্যান্য ব্যয়। পাওনাদার আর্থিক অবস্থার বিভিন্ন কোন অংশে থাকে? পাওনাদার কি? চলতি দায়। লিনা এন্টারপ্রাইজের হিসাবের বইতে মিনা এন্ড সন্স হিসাবে ডেবিট ব্যালেন্স 5,000 টাকা দ্বারা লিনা ট্রেডার্সকে কি বোঝায়? আরেকবার, লিনা ট্রেডার্সের হিসাবের বইতে আছে, তার মানে দোকানটা হচ্ছে লিনা ট্রেডার্সের। মিনা এন্ড সন্স হিসাবে ডেবিট ব্যালেন্স মানে মিনা কি একজন পাওনাদার ছিল তাহলে, বা দেনাদার ছিল, ওর হিসাবে ডেবিট ব্যালেন্স কত? 5,000। ডেবিট ব্যালেন্স মানে আমি পাইলে কি? ও আমার জন্য দেনাদার ছিল। কি ছিল? দেনাদার ছিল। এটা তার কি বোঝায়? লিনিয়ার ট্রেডার্সের ক্ষেত্রে এটা সম্পদ। আমি যদি কারণ আমি টাকা 500 টাকা রাখি ডেবিট, তার মানে কি? এটা সম্পদ। সম্পদ মানে ডেবিট। তারল্য অনুপাতের সূত্র কি? তারল্য অনুপাতের সূত্র কি? চলতি অনুপাত হচ্ছে চলতি সম্পদ ভাগ চলতি দায়, আর তারল্য অনুপাত হচ্ছে কি? চলতি সম্পদ থেকে মজুত পণ্য আর অগ্রিম খরচ বাদ যাবো, আর চলতি দায় বিয়োগ হবে। এই যে এইটা, এখান থেকে অঙ্ক আমি দাগাই দেই। এই 1 নম্বর অঙ্কটা একটু পড়বা। সেবা থেকে আসলে এটা আসবে, সেবা থেকে আসলে এটা আসবে, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আসবে কোনটা দেখি একটু। তোমাদের তো একবার আয়, তো
এটা একটু দেখে দেখে যাও। এই যে এটা আসবেই, এটা আসবে 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 আসবে। এটা একটু পড়বা। এই যে এটা পড়বা। আচ্ছা, এখানে আর কিছু নাই, এখানে আর কিছু নাই। তাহলে আমরা অনেক পড়াইলাম। এই সাজেশনটা নিয়ে দিব, এই সাজেশনটা দিয়ে দিব আমরা, ঠিক আছে? আচ্ছা, আমাদের সাথে মোটামুটি তোমরা 2 ঘন্টার মতো একটি ক্লাস করলা। এই ক্লাসের মধ্যে আমি চেষ্টা করছি যত জায়গা থেকে এসকিউ আসবে, যত এমসিকিউ আসবে এবং সৃজনশীলগুলো কিরকম টাইপের হইতে পারে এইগুলা দেখানোর। এবং মাঝে মাঝে আমি কি পড়াইও দিছি যে এই জিনিসগুলো এইভাবে হবে। তোমরা এম্পো লার্নিং সেন্টারের সাথে থাকো। তোমরা যদি ফেসবুক থেকে দেখো তো অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে রাখবা এবং কমেন্ট করবা। যদি কমেন্ট না করো তাহলে আমরা উৎসাহ পাবো কিভাবে? যদি আমাদের এইখান থেকে কমেন্ট পাও, আমাদের কিন্তু ফিনান্স থেকে 100 কমন হয়েছে। আমি একটি কি বলে গণিতের একটি সাজেশন তৈরি করছিলাম, হুবহু কমন। আমি মিনিট সহ এবং কি বলে কত মিনিটে আমি ওই সাজেশনটা পড়াইছিলাম, ওই জিনিসগুলো উল্লেখ করে দিছি। তোমরা আমাদের পেজে গেলে দেখতে পাবা যে কমন সম্পর্কে আমরা গোলদাগ দিয়ে রাখছি। ফিনান্সের যে শিটগুলো পাইছিল অবশ্যই 100% কমন আছে। ফিনান্সের শিট মানে ফিনান্সের এত কমন খাইবো আমি ব্যাপারটা বুঝতেও পারি নাই। তো আশা করি আমাদের ফিনান্স, তারপরে ভালো কথা, পদার্থ বিজ্ঞান যেই হারে যে কমন খাইছে মানে এটা বলার মতো না। তারপরে হচ্ছে কি ইনশাআল্লাহ যে সামনে তোমাদের যত পরীক্ষা আছে সবগুলো আসবে। আমরা রসায়ন, আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যা আছে এই সকল কিছু হায়ার ম্যাথ সাজেশন আমরা বানাইছি। আমরা প্রত্যেকটা সাবজেক্টে চেষ্টা করি সাজেশন দিতে। তো আমাদের সাথে থাকো, ইনশাআল্লাহ আমরা আছি, আমরা তোমাদের সাথে অনার্স পর্যন্ত আছি। তো এই সাজেশনটা নিতে হবে, এই সাজেশনটা নিতে হবে না। এই সাজেশনটা নেওয়ার জন্য তোমার কি করতে হবে? আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে। হোয়াটসঅ্যাপে কি করতে হবে? মেসেজ করতে হবে। এন্ড হোয়াটসঅ্যাপের কোন নাম্বারে মেসেজ করতে হবে আমি যদি একটু নাম্বারটা লিখে দেই, একটু অপেক্ষা করো। 01626 891109। আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করলেই এই পিডিএফ পাইয়ে যাবা এবং যত সমস্যা আছে সকল সমস্যা করে দেব। তো সবাই সামাজিক কাজে লেগে পড়ো, সবাই শেয়ার করো এবং আমাদেরকে উৎসাহ প্রদান করো। সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।